তো আজকে কি টপিক আমরা শিখবো? আমরা জাভাস্ক্রিপ্টের অনেক কিছু শিখছি, কিন্তু এত কিছু আমরা আজকে শিখবো না। মানে এত যা যা আজকে জানলাম, যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক কিছু শিখছি, আমরা দেখছি কোথায় কী করতে হয়, ডকুমেন্ট ম্যানিপুলেশন, এত কিছু আমরা শিখবো না। আমরা শিখবো এই কয়টা টপিক, অল্প কিছু। ফার্স্ট অফ অল আমরা শিখবো ইমপ্লিমেন্টেশন, কীভাবে একটা আমরা ব্রাউজারে জাভাস্ক্রিপ্টে অ্যাড করব বা জাভাস্ক্রিপ্ট লিখবো। তারপর আমরা শিখবো ভ্যারিয়েবল, কমেন্ট, প্রিন্ট, আউটপুট। আচ্ছা, আমরা একে একে দেখতে থাকি কী হয়। ওকে, আমরা দেখি ইমপ্লিমেন্টেশন মানে প্রয়োগ, কীভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টটা প্রয়োগ করব বা অ্যাড করব। ওকে, আমরা দেখি। এই হচ্ছে আমাদের বয়লার প্লেট, ঠিক আছে? আমাদের ভিএস কোডে আমাদের এইচটিএমএল একটা বয়লার প্লেট। যেহেতু আমরা ব্রাউজার সাইট জাভাস্ক্রিপ্টগুলো দেখবো, তাই আমরা ব্রাউজারে দেখি। এই যে আমাদের ব্রাউজার লাইভ সেশন লাইভ ওপেন হয়ে গেল। তো এবার আমরা কি করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্টটাকে দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। দুইভাবে না, তিনভাবে অ্যাকচুয়ালি। তো আমরা এখন দেখব দুইভাবে, আরেকটা পরেও দেখব। একটা হচ্ছে ইন্টারনাল সরি এক জাভাস্ক্রিপ্ট, আর দুই হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এক হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এবং দ্বিতীয় হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। সিএসএস এর মতোই, কিন্তু ইন্টারনাল মানে হচ্ছে ভিতরে একটা স্টাইল ট্যাগ দিয়ে আমরা করছিলাম সিএসএস এ, ঠিক সেমভাবে আমরা কিন্তু স্টাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা সেটার ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল মানে ইন্টারনাল অ্যাপ্লিকেশন বা ইন্টারনালি প্রয়োগ করা। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আলাদা একটা ফাইল, এই যে .js, ঠিক আছে? এই যে main.js দেখতে পাচ্ছেন? তো এখানে দেখেন main.js নামে একটা ফাইল আছে। জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে js.js। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন। আমরা চাইলে এখানেও এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। হ্যালো ওয়ার্ল্ড অ্যালার্ট ফাংশনের কাজ কি, সেটাও আশা করি আপনাদের ইয়া হওয়ার কথা, যেহেতু ক্লাসগুলো করছেন। সেহেতু দেখেন এই যে এখানে রিলোড দিলে এখানে একটা পপ আপ অপশন আসে, হ্যালো ওয়ার্ল্ড লেখা। আমি অ্যালার্ট ফাংশনের ভিতর যেটা লিখছি সেটা। যাই হোক, যারা যদি কেউ নতুন থাকেন, ক্লাসগুলো মিস করছেন, তাহলে পরবর্তীতে জানাবো কী কাজ এটার। তো এবার আসি আরেকটা পদ্ধতি, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম টাইম সেটা ইউজ হয়, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আপনি এক্সটার্নাল ফাইল মানে জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে পারবেন। স্ক্রিপ্ট, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। যা আমরা ইমেজটাকে ইউজ করছি, সেই ইমেজটাকে আমরা এসআরসি কিন্তু ব্যবহার করছি। আমি আমার লোকেশনটা দিয়ে দিতেছি রিসোর্স ফোল্ডারের js ফোল্ডারে main.js ফাইলটা, ঠিক আছে? এবার আরেকটা অপশনাল একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে অপশনাল একটা অ্যাট্রিবিউট, আপনি চাইলে দিলেও দিতে পারেন, না দিতে পারেন। আচ্ছা, এটা তো এখন মনে হয় এটা প্রয়োজন হয় ভাই। আমি ওইদিন দেখছিলাম যেটা, এই তো আমি তো এটাই বললাম, এটা অপশনাল। এই তো আমি বললাম তো এটা অপশনাল, ঠিক আছে? টাইপ এটা অপশনাল, যেহেতু সেটা দিলেও হবে, না দিলেও হবে। তবে আপনার যে বেশ কিছু রিঅ্যাক্ট বা বেশ কয়েকটা ফ্রেমওয়ার্কের জন্য দিতে হয়, সেটা অ্যাডভান্স টপিক, আমরা ভবিষ্যতে জানবো সেগুলো। তাই যে আমি আমার লোকেশনে দিয়েছি রিসোর্স ফোল্ডারের জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, ভিতরে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, তার ভিতরে main.js নামে একটা ফাইল। এই যে আপনারা দেখতে পাইতেছেন রিসোর্স নামে একটা ফোল্ডার, তার ভিতরে সিএসএস এবং জেএস নামে দুইটা ফোল্ডার আছে। তার মধ্যে আমি জেএস ফোল্ডারটার ভিতরে main.js ফাইলটা নিছি। এখন কি এটা আমার কানেক্ট হয়ে গেছে? কানেক্ট হয়ে যাওয়ার পর আমি main.js ওপেন করে সেখানে যদি আমি লিখি document.write লিখে আমি যদি এখন আমার ব্রাউজারে দেখি, দেখেন আচ্ছা এখানে দেখেন আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, ঠিক আছে? আমার এই এক্সটার্নাল এগুলো এখান থেকে আসতেছে, এক্সটার্নাল ইন্টারনাল সেগুলো হচ্ছে এই জায়গা থেকে আমি কেটে দিই আপাতত, কেন টপিকগুলো আমরা বুঝতে পারছি। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আসি আমরা এরপরের টপিকে। ইমপ্লিমেন্টেশন তো আমরা শিখলাম যে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো একটা জিনিস, মানে আমরা জাভাস্ক্রিপ্টটা। এরপরে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবলকে আপনারা এমন একটা জিনিস ধরতে পারেন যে সেটা হচ্ছে কোনো ডেটা ধরে রাখতে পারে বা কোনো ডেটা মেমোরিতে মেমোরাইজ করে রেখে দিতে পারে, ঠিক আছে? আমরা যেহেতু ভিতরে কিছু লিখবো না স্ক্রিপ্ট ট্যাগের, তাই আমরা ভিতরে ফাঁকা দিয়ে লাভ নেই, আমরা এভাবে রেখে দিই। এবং আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, স্ক্রিপ্ট ট্যাগটা, এই যে স্ক্রিপ্ট অ্যাট্রিবিউট বা স্ক্রিপ্টের যে জিনিসগুলো, এই স্ক্রিপ্ট আপনারা কোথায় অ্যাড করবেন? আমরা যখন সিএসএস অ্যাড করছি তখন কিন্তু আমরা হেডের ভিতরে অ্যাড করছি, রাইট?
যে লিঙ্ক রিলেশন লিঙ্ক স্টাইল শিট এইভাবে দিয়েছিলাম, এই তো যাক আমি আর দিতেছি না। তো জাভাস্ক্রিপ্ট আপনারা অ্যাড করবেন বডি ট্যাগ যেখানে ইন্ড হচ্ছে শেষ হচ্ছে তার আগে, বডি ট্যাগটা শেষ হবে যে জায়গায় তার আগে আপনারা স্ক্রিপ্ট একটা অ্যাড করবেন, সেটা ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে হোক বা এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে। ঠিক আছে, কেন? কারণটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে পুরো ফাইলটা আগে লোড হোক, বডির ভিতরে যা কিছু আছে, ধরা যাক এখানে একটা H1 আছে, H1 আছে, হ্যালো ওয়ার্ল্ড, তো এরকম আরও অনেক কিছু থাকতে পারে একটা ফাইলের ভিতর। ঠিক আছে, এই সব কিছু লোড হয়ে যাওয়ার পরে তারপর যেন স্ক্রিপ্ট ফাইলটা লোড হয়। ঠিক আছে, এর কারণটা আপনারা ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে শিখবেন, এখনই হয়তো সহসা বুঝতে পারবেন না, আর একটু ভেতরে গেলে আপনার বুঝবে যে কেন সবগুলো লোড হওয়ার পরে এই জিনিসটা লোড হতে হবে। তো এতটুকু তো আমরা জানি যে ফাইলগুলো প্রথম থেকে আমরা নর্মাল যখন কোনো কিছু রিড করি তখন এই যে এভাবে এক লাইন প্রথম লাইনটা পড়ি, পরের লাইনটা পড়ি, 2 নাম্বার লাইন, তারপর 3 নাম্বার লাইনটা পড়ি, এভাবে তো আমরা পড়ি, যে কোনো লেখা হোক বা বই হোক, বই খাতা যেটাই হোক, আমরা এভাবে পড়াশোনা করি। তো কম্পিউটার কিন্তু সেমভাবে প্রথম লাইনটা আগে রিড করে, ডক টাইপ HTML প্রথমে রিড করবে, তারপরে এই যে HTML ল্যাং EN সেটা রিড করবে, এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রিড করবে। তখন এই যে এই হ্যালো ওয়ার্ল্ড, তারপর নিচে যদি আরও কিছু লেখা থাকে সবগুলো রিড করবে, তারপর সবার শেষে রিড করবে যেখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বা জাভাস্ক্রিপ্ট রয়েছে। তো আগে সব কিছু রিড করবে, সব কিছু আমাদের ব্রাউজারে শো করবে, তারপর জাভাস্ক্রিপ্টটা লোড করতে হবে। তা না হলে আমাদের হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, আপনি হয়তো একটা কমান্ড দিলেন সেটা প্রপারলি কাজ করবে না। ঠিক আছে, এরকম কারণ হতে পারে। আমরা সেগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখবো যে কেন কাজ হবে না। আচ্ছা, ইমপ্লিমেন্টেশনে আরেকটা আছে, সেটা হইতেছে গিয়া ইনলাইনটা এখনও বোঝানোর সময় আসে নাই, কেন ইনলাইন বোঝাতে হলে কিছু আরও কয়েকটা জিনিস দেখতে হবে আমাদের, আমরা পরবর্তীতে দেখার পর সে সময় আমরা ইনলাইনে যেতে পারবো। এবারে সে ভ্যারিয়েবল। ঠিক আছে, ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কী? ধরা যাক আমরা আমাদের ফাইলে কিছু যোগ বিয়োগ করতে চাইতেছি, ধরা যাক এমনি, আচ্ছা জাভাস্ক্রিপ্ট বাদ দিলাম, নর্মালি যদি আমি চিন্তা করি, আপনাকে যদি বলা হয় যে দুটি ব্যক্তির বয়সে যোগফল নির্ণয় করতে, তাহলে আপনার কী কী ডেটা লাগবে বলুন তো? 2টা ডেটা লাগবে, একটা হচ্ছে প্রথম ব্যক্তির বয়স আর একটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির বয়স, রাইট? এই 2টা তথ্য যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি যোগ করতে পারবেন? বলেন, কথা বলেন। আচ্ছা, তাহলে এই যে এই 2টা তথ্য, এই দুইটা তথ্য তো আমাদের জাভাস্ক্রিপ্ট যখন কোনো যোগ বিয়োগ বা যে কোনো একটা কাজ করবে, ঠিক আছে, তখন তারও তো এই সমস্ত জিনিসপত্র বা এই ডেটাগুলো জানা থাকা লাগবে, যে এই তথ্য কিছুটা জানা থাকা লাগবে, যে প্রথম ব্যক্তির বয়সটা কত, দ্বিতীয় ব্যক্তির বয়সটা কত। তো এই তথ্যগুলো আমরা রাখবো কোথায়? রাখার জন্য তো একটা জায়গা রাখা লাগবে, তাই না? এই জায়গাটা হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, সেটা আমরা না, অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার, তখন এই ধরনের কিছু তথ্য লাগে এবং তথ্যগুলো সে আমাদের কম্পিউটার যা র্যাম রয়েছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম, সে র্যামের ভেতর রেখে দেয়। এবং রাখার জন্য আমাদেরকে কিছু কমান্ড দিতে হয়, সেই কমান্ডের মধ্যে হচ্ছে var কমান্ডটা দিলে যা আমাদের জাভাস্ক্রিপ্ট বুঝে যায় যে কোনো তথ্য রাখতে হবে। এখন তথ্য যে রাখলাম, ধরা যাক আমি একটা তথ্য রাখতে চাই, সেটা হচ্ছে 35, সাপোজ এটা একটা তথ্য, এই 35টা যে আমরা রাখবো, তো এই 35 রাখার জন্য আমাদের শুধু রাখলেই হবে নাকি কোনো একটা নাম থাকতে হবে, যে এটা হচ্ছে এই, ধরা যাক এটা অমুকের বয়স 35, আমরা শুধু 35, যদি আপনাকে কেউ বলে যে 35, আপনার তো বুঝবেন না যে 35টা আসলে কী, এটা একটা নাম দিতে হবে, যে এই 35টা হচ্ছে এই, ধরা যাক 35টা হচ্ছে, ধরা যাক আমাদের ফাইদ ভাইয়ের এজ হচ্ছে 35। ঠিক আছে, আচ্ছা দিলাম একটা, ঠিক আছে, আমরা একটা নাম দিলাম ফাহিদ _ দি এজ, ঠিক আছে, দিলাম। তারপরে কী দিতে হবে? ইকুয়াল চিহ্ন দিয়ে লিখতে হবে 35। এটা কি এখন আমরা নর্মালি আমরা কীভাবে বলি? var ফাহিদ এজ 35, আমরা এভাবে মানুষরা এভাবে বলি যে ফাহিদ ভাইয়ের বয়স 35, এরকমভাবে। কিন্তু কম্পিউটারকে যদি আমি বলি এভাবে যে ফাহিদ ভাইয়ের বয়স, ঠিক আছে, বয়স 35, এভাবে বললে কিন্তু আমাদের কম্পিউটার বুঝবে না। ঠিক আছে, এভাবে বলতে হবে না, আমাদেরকে কম্পিউটারের ভাষায় বলতে হবে। কম্পিউটারের ভাষায় কীভাবে বলবো? var দিলে বুঝে যে সে কোনো একটা ভ্যারিয়েবল নিতে হবে। কম্পিউটার তখন বুঝে যে এখন আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, এখন আমার প্রথম কাজ একটা ভ্যারিয়েবল নেওয়া। ঠিক আছে,
কম্পিউটার সেটাই বুঝবে। তারপর সে কী নামে নেবে, কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা ডেটার তো একটা নাম থাকা লাগবে, নাহলে সে বুঝবে কেমনে কোন ডেটার কী নাম বা কী কাজ। তা আমি একটা নাম দিলাম, ধরা যাক ফাইদ ভাইয়ের বয়সী 35, ফাইদ তাই দিলাম এজ, এজ নিয়ে তারপর দিলাম কি 35। তাহলে আগে যেই নামে আপনি সেভ করতে যাচ্ছেন, যেই নামটা দিয়ে আপনি আপনার ডেটাটা সেভ করতে যাচ্ছেন সেই নামটা লিখবেন, ভারের পর সেই নামটা লিখবেন, লেখার পর একটা সমান সমান চিহ্ন দিবেন, সমান। তারপর ওই আপনার আপনি যে ডেটাটা রাখতে চাচ্ছেন সেই ডেটাটা রেখে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এখানে ফাহিদ এজ 35। এখন এই যে 35টা রাখছি, তারপর এই 35টা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করতে পারি। তো এখন যদি আমি আরও কিছু ডেটা রাখতে চাই, ভার একভাবে আমরা একাধিক ডেটাও রাখতে পারি। ধরা যাক মাসুদ ভাইয়ের এজ হচ্ছে 40, এজ দিলাম 40। এটা ভাই আমার পিসে আটকে গেছে, আচ্ছা তা 40 বেশি হয়ে যায়, 10 দিলাম, ঠিক আছে। তো এখন দিলাম দুইজনের বয়স কত, 40 এবং 10, সরি 35 এবং 10, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, ডেটাগুলো আমাদের কম্পিউটারে রেখে দিতে পারে, যাতে করে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। ভ্যারিয়েবল তো আমরা কীভাবে একটা তথ্য রাখতে পারি সেটা তো আমরা দেখছি, যে আমরা কম্পিউটারে কীভাবে একটা তথ্য রেখে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা এতক্ষণ শুধু নাম্বারই রাখলাম, এমনকি শুধু নাম্বারই রাখা যায়, ঠিক আছে। আমি যদি আমরা কি চাইলে কোন অন্য কিছু রাখতে পারি না, যত টেক্সট কারো একজন নাম রেখে দিতে পারি না। আমি যদি এখন লিখি var স্টুডেন্ট, তারপর আন্ডারস্কোর দিয়ে নেম, তারপর লিখে দিলাম কার নাম দেওয়া যায়, আচ্ছা দিয়ে দিই রুজানা খান, ঠিক আছে। আমরা কিন্তু কারো নামও দিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক আছে, নাম দেওয়ার সময় আমরা কিন্তু অবশ্যই ডাবল কোটেশন, মানে নাম না সরি, যে কোনো টেক্সট লেখার সময় যদি নাম্বার লিখতে চাই সেক্ষেত্রে কোনো ডাবল কোটেশন দিতে হয় না। দেখেন 35, 10 এগুলোতে কিন্তু আমি ডাবল কোটেশন দেইনি, কিন্তু এই যে যখন আমি কোনো নাম লিখতে চাচ্ছি তখন কিন্তু এই যে ডাবল কোটেশন দিতে হবে। এখন ডাবল কোটেশন ছাড়াও আপনি চাইলে সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারেন। সিঙ্গেল কোটেশন কি, আমি যদি এই যে সিঙ্গেল কোটেশন এই যে দুইটা দিলাম, লিখে দিলাম, ঠিক আছে, এটাও চলবে। হয় ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের কোনো স্ট্রিং বা টেক্সট লিখতে হবে। এর বাইরে আরেকটা আছে, ওই কোটেশনের নাম মনে নেই, আপনারা ওয়ানের বাম পাশে দেখবেন, আপনাদের কিবোর্ডের ওয়ানের বাম দিকে দেখেন এই যে এরকম বাঁকা বাঁকা দুইটা কোটেশনের মতো আছে, ঠিক আছে। এটার ভিতরে আপনি এটা লিখে দিতে পারেন। তো এই হচ্ছে স্টুডেন্ট নেম, বা মানে যে কোনো স্ট্রিং আপনারা এভাবে রেখে দিতে পারেন যে কোটেশনের ভেতর। 3টা কোটেশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন, একটা নাম আমার মনে নেই। আপনারা কিবোর্ডে যে ওয়ান আছে, স্কেপ বাটনের নিচে দেখেন, স্কেপ বাটনের নিচে এবং ওয়ানের বাম দিকে একটা কি আছে, সেটা দিয়ে আপনারা এই কোটেশনটা নিয়ে আসতে পারেন। এইগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের কাজ। এখন ভ্যারিয়েবলে var ব্যতীত এখানে কিন্তু var কিওয়ার্ডটা ব্যবহার করছি। আমাদের যে মানে কি বলে এটাকে ECMAScript 6 বা সরি ECMAScript যে 5টা আছে, 5 or 6 আমি নিজেই ভুলে গেছি, মেবি 6, ঠিক আছে 6 থ্যাংক ইউ, সরি। আচ্ছা, ECMAScript যে 6 আছে সেখানে কিন্তু এই var এর বদলে আরও 2টা নতুন কিওয়ার্ড আমাদেরকে অফার করছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে let, একটা হচ্ছে const, let এবং const। তো এই দুইটা কাজ কি আমরা মনে হয় এখন দেখালে আপনারা বুঝবেন, আপনারা দেখে একটু সামনে এগিয়ে গিয়ে তারপর দেখালে হয়তো বেটার হবে। কমেন্টের সাথে আমরা CSS এবং যা কী বলে সেটাকে HTML দুই জায়গায় আমরা পরিচিত হয়েছি। HTML আমরা কি কোনো কিছু কমেন্ট করে রাখতে পারি না, ধরা যাক এই লাইনটাকে আমি কমেন্ট করে বা নতুন একটা কমেন্ট করি HTML এ, একটা ট্যাগ নেব, ঠিক আছে, ট্যাগ, তারপর কি ভিতরে এই চিহ্ন দিয়ে তারপর আমরা কি করতে পারি, কমেন্ট করে রেখে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা যদি লিখি দিস ইজ কমেন্ট, এটা হচ্ছে HTML এর কমেন্ট। তারপর কি CSS এর কমেন্ট কীরকম, যদি CSS ফাইল ওপেন করি, CSS ফাইলে কিন্তু আমরা কমেন্ট করতে পারি। সেটা কি, দুইটা স্ল্যাশ দিয়ে মাঝখানে 2টা স্টার চিহ্ন দিলাম, এরপর এর মাঝখানে আমরা যা খুশি লিখবো তাই সেটাই কমেন্ট। তো জাভাস্ক্রিপ্টে কিন্তু এই কমেন্টের সিস্টেম আছে। আর কমেন্টের কাজটা কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো এক্সট্রা ডেটা রেখে দেওয়া। তা জাভাস্ক্রিপ্টে 2 রকমভাবে কিন্তু ডেটা রাখা যায়, ঠিক আছে। তো ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবল তো আমরা দেখাইছি।
জাভাস্ক্রিপ্টে কমেন্ট কিন্তু দুইভাবে রাখা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে, এক লাইনের কমেন্ট, আর হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তা আমরা দেখবো যে কীভাবে সেটা রাখা যায়। সিঙ্গেল লাইন কমেন্ট বলতে কি, আপনি ধরা যাক যে কোনো একটা লাইন আপনি কমেন্ট করতে যাচ্ছেন, ধরা যাক আপনি দিলেন এই লাইনটা আপনি কপি করবেন, সরি কমেন্ট করে রাখবেন। তো আপনি কী করবেন, প্রথমে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেন, এই লাইনের শুরুতে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে সেটা হচ্ছে একটা কমেন্ট। এই লাইনটা এখন কমেন্ট হয়ে গেছে, এটার কোনো এক্সিকিউশন হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা যখন ব্রাউজার এই পুরো লেখাটা রিড করবে তখন এই লাইনটা স্কিপ করে চলে যাবে, এই লাইনের দিকে সে তাকাবে না, এই লাইন যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা জাস্ট যারা ডেভেলপার তাদের জন্য। এখন আমি চাচ্ছি না এভাবে সিঙ্গেল লাইনে আমার কাজ হচ্ছে না, আমার মাল্টিপল লাইনে লাগবে। ধরা যাক আমি এখানে লিখতে চাচ্ছি, তারপর নিচে, তো বিভিন্ন কারণে মাল্টিপল লাইন বা একাধিক লাইনে কমেন্ট করতে চাই না। এটার ওয়ে হচ্ছে এরকম যে প্রতিটা লাইনের শেষে একটা করে ডাবল দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু এভাবে করলে কি আমাদের যখন আমাদের কাজ করতে অসুবিধা, আমরা সেক্ষেত্রে কী করতে পারি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা স্টার চিহ্ন দিয়ে দেবো প্রথমে, এবং শেষ করবো হচ্ছে একটা স্টার চিহ্ন এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এর মাঝখানে আমি এখন যা খুশি তাই লিখবো, সবই হচ্ছে কমেন্ট, ঠিক আছে। সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্ট এটাকে বলে, সিঙ্গেল লাইন কমেন্ট, অর্থাৎ একটা লাইন কমেন্ট করবে, তারপর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট বা একাধিক লাইন কমেন্ট করবে। তো দেখি আমাদের পরবর্তী টপিক কি। পরবর্তী টপিক হচ্ছে ডেটা টাইপ আর কি। তো ডেটা টাইপ বলতে কি বোঝায়, ও না সরি প্রিন্ট এবং আউটপুট। আমরা তো এই যে আমরা যদি দেখি এখানে আমরা দেখি তো 3টা ডেটা রাখছি, ঠিক আছে। আচ্ছা, ডেটার আরেকটা জিনিস আমাদের দেখানো হয়নি, সেটা হইতেছে আমরা এই যে আলাদা আলাদা লাইনে ভ্যারিয়েবলগুলো নিছি না, var ফাহিদ বাই এজ, var মাসুদ এজ, তারপর কি var স্টুডেন্ট নেম রুজানা খান, এভাবে আলাদা আলাদা লাইনে কিন্তু আমরা নিছি। তো আমরা চাইলে কিন্তু এক লাইনে সবগুলো করতে পারি। হচ্ছে এখানে সেমিকোলনটা সরিয়ে দিলাম এবং সব কিছু আমরা কমা দিয়ে, var লাগবে না, var একবার দিলে হবে, তারপর কি আমরা কমা দিয়ে সবগুলো রাখতে পারি, ঠিক আছে। কমা দিয়ে এক লাইনে সবগুলো করতে পারি, কমা দিয়ে, ঠিক আছে। এই যে কমা দিয়ে দিলাম, সব কিছু এখন এক লাইনে চলে আসলো। শুরুতে একটা var দিবেন, তারপর ভ্যারিয়েবলের নেম দিবেন, সমান চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের যে ভ্যালু বা মান সেটা দিয়ে দিবেন, তারপর আবার কমা দিবেন, আবার ভ্যারিয়েবলের নাম দিবেন, সমান চিহ্ন দিবেন, তারপর কি ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে সেটা দিবেন। এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। সবার শেষে একটা সেমিকোলন দিলেও চলে, না দিলেও চলে। তবে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দিলেও চলে, না দিলেও চলে। আপনার যখন আরও বড় কোনো ল্যাঙ্গুয়েজ শিখবেন, পিএইচপি বা জাভা, সি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এত লুজ না, ঠিক আছে। সেগুলো কিন্তু সব স্ট্রিক্ট। আপনি জাভাস্ক্রিপ্টে একটা সেমিকোলন মিস করবেন, ঠিক আছে, আপনি সি প্রোগ্রামে একটা সেমিকোলন মিস করবেন, আপনার কোড রান করবে না। জাভা একটা সেমিকোলন মিস করবেন বা যে কোনো একটা কিছু মিস করবেন, রান করবে না, সেটা কাজ করবে না, এরর দেখাবে। কিন্তু জাভাস্ক্রিপ্টে কিছুটা এখন এতটা স্ট্রিক্ট না, আগে কিছুটা স্ট্রিক্ট থাকলে এখন আস্তে আস্তে কিছুটা লুজ হয়েছে, এখন অত কিছু খেয়াল করে না জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আমরা দেখি এবার কোথায় জানছিলাম, প্রিন্ট আউটপুট। এই যে আমরা যে এতগুলো ভ্যালু নিছি সেটা তো নিয়ে রাখলেও হবে না, আমাদের তো এই পেজে শো করাতে হবে, এখানে তো দেখাতে হবে যে কী করছি আমরা, তাই না। তো আচ্ছা, এটা মেবি ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখাবে। আচ্ছা যাক, আমরা লাইভ সার্ভারটা অন করে দিই। এইচটিএমএল যান, তারপর রান হবে। না, আমি লাইভ সার্ভার অফ করছিলাম, সেই জন্য আর কি কাজ হয়নি। তো এই যে আমরা এখন এখানে তো ভ্যালুগুলো রেখে দিলে তো কাজ হবে না, আমরা চাচ্ছি আমাদের এই যে এই পেজে সেগুলো শো করুক, তাই না। এই পেজে সেগুলো শো করুক, এখানে আমাদের শো করুক। তা আমরা কি করতে পারি, আমাদের মেথড কিন্তু অনেকগুলো আছে, তবে বেসিক মেথড হচ্ছে আপাতত আমাদের জন্য 3টা, যে আমরা এখানে এটা শো করাবো। তো আমরা ব্রাউজারে কীভাবে শো করাবো, সেটার প্রথম মেথড হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট দেবেন, তারপর কি রাইট লিখে তারপর কী করবো, একটা ফার্স্ট ব্র্যাকেটে কথা আচ্ছা ঠিক আছে। আমরা তো ফাইদ বাইয়ের এজটা প্রিন্ট করতে যাচ্ছি, তা আমরা এটা কপি করে এই যে যেই নামটা আমরা দিয়েছিলাম, ঠিক আছে, ডিক্লারেশন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় বা ভ্যারিয়েবল দেওয়ার সময় যেই নামটা দিয়েছিলাম সেটাকে আমরা কি করব, এই যে এই নামটা কপি করে রাইটের ভেতর দিয়ে দেব। তাহলে আশা করি আমাদের কাজ হয়ে যাবে। এই দেখছেন 35 চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা চাইলে এই যে স্টুডেন্ট নেম দিতে পারি, স্টুডেন্ট নিলে একটা স্ট্রিং আমরা নিয়ে দেখাই, স্টুডেন্ট নেম, এই দেখেন নাম চলে আসছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা মানে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি আমাদের এই যে পেজের মধ্যে।
এখন আমরা চাচ্ছি যে পেজের মধ্যে না, একটা পপ আপ আকারে শো করুন। পপ আপ তো চিনেনি, তো এই পপ আপ আকারে শো করুন। তাহলে আমরা ডকুমেন্ট রাইট না লিখে আমরা এটাকে কমেন্ট করে দিই। ভিএস কোডে কমেন্ট সহজে একটা লাইন কমেন্ট করার সিক্রেট হচ্ছে যে ক্যারেটটা আছে ব্রাউজারে, যে ক্যারেট, সেই ক্যারেটটাকে আপনি বা এই যে লাইনের উপরে নিতে আছে সেই লাইনের উপরে আপনি ক্যারেটটা নিয়ে যাবেন, ক্লিক করলেই হবে। জাস্ট এক কথায় ক্লিক করবেন সেটার উপর, সেই লাইনের উপর, এবার কন্ট্রোল লিখে // ক্লিক করবেন, দেখবেন সেটা অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। তো এবার আসি, আবার সেমভাবে আপনি যদি এটার উপর আবার // ক্লিক করেন কন্ট্রোল প্রেস করে, তাহলে আবার আনকমেন্ট হয়ে যাবে। তো আমরা অ্যালার্ট নামের অপশনটা দেবো, অ্যালার্ট দিয়ে আমরা পপ আপ শো করতে পারি। অ্যালার্ট লিখে যদি আমরা সেমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ভেতর যদি আমি লিখে দিই ফাইট বাইয়ের এইজটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের একটা পপ আপ, যখনই আমরা ব্রাউজারটা রিফ্রেশ দিব, এই যে আমরা রিফ্রেশ দিলাম, সাথে সাথে দেখেন একটা পপ আপ চলে আসছে। আপনাদের মেবি একটু ফ্রেম ড্রপ হতে পারে বা একটু ল্যাগে মনে আসতেছে, নাকি একটু পরে আসতেছে? ঠিক আছে, না সমস্যা নেই ভাই। আচ্ছা, সমস্যা না হলেই ভালো। তো আপনাদের এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটকে আপনারা অনেকে বলতে শুনবেন, বা আপনারা যদি অন্য কোথাও টিউটোরিয়াল দেখেন তাহলে শুনবেন যে দেখবেন প্যারেনথিসিস, ঠিক আছে, এই নামে অনেকে বলে প্যারেনথিসিস, ঠিক আছে। ওইটা আর এটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তো মানে ফার্স্ট ব্র্যাকেট এবং প্যারেনথিসিস একই কথা। এবং আমরা আসি এবার ডকুমেন্ট রাইট তো লিখলাম, অ্যালার্ট লিখলাম নাকি, অ্যালার্টে দিয়ে দিলাম মাসুদ ভাইকে প্রিন্ট করে অ্যালার্ট দিয়ে দিই, দেখি কি আসে, দেখছেন এখন। আচ্ছা আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখেন মাসুদ ভাইয়ের এজটা কিন্তু চলে আসছে যে 10, ঠিক আছে, 10 আসছে। তো আমরা কিন্তু অ্যালার্ট ব্যতীত আরেকটা মেথডে আমরা প্রিন্ট করতে পারি, তবে সেটা কিন্তু এখানে প্রিন্ট হবে না বা এই ব্রাউজারের মধ্যে শো করবে না। সেটা শো করবে কোথায়? এটা শো করবে একটা কনসোলের ভেতর। কনসোল কী জিনিস? আমরা যে জাভাস্ক্রিপ্ট বা ব্রাউজার নিয়ে কাজ করব, আমাদের জন্য কনসোল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা যারা, আমরা যেহেতু একজন ডেভেলপার, আমাদের কনসোল নামে, আমাদের ব্রাউজারের ভেতরে কনসোল নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমাদের প্রতিটা ব্রাউজারে থাকে, এক এক জায়গায় থাকে। যেমন আমি ক্রোম ইউজ করতেছি, ক্রোমে আপনি যদি ইন্সপেক্টে ক্লিক করেন, ক্রোম না, আমি ফায়ারফক্স ইউজ করতেছি, ক্রোমেও সেম, ইন্সপেক্টে ক্লিক করবেন, তারপর দেখবেন যে ইন্সপেক্টরের পাশে কনসোল লেখা থাকে, কনসোল। তো এই জায়গাটা দেখেন একটা খালি পৃষ্ঠা আছে, খালি পেজ পুরোটা আগাগোড়া। তো এইখানে কিন্তু এই জায়গাটাকে বলা হয় কনসোল। এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ, আপনি যখন জাভাস্ক্রিপ্টে কোডিং করবেন বা যে কাজ করবেন, তখন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে পাবেন। যদি আপনার কোডে কোনো এরর হয়, আপনি এই ব্রাউজারে শো করবে না, সেটা ব্রাউজারে কিচ্ছু শো করবে না, শো করবে এই জায়গায়। অতএব আপনার এই জায়গাটার সাথে পরিচিত হওয়া জরুরি। আপনারা কনসোলের ভেতরে যদি কোনো কিছু প্রিন্ট করতে চান, যে আপনি চাচ্ছি যে কনসোলের ভেতরে কোনো কিছু শো করুক, তাহলে আমি কি করব, কনসোল লিখব, CONSOLE, console.log, ঠিক আছে। লগ মেথডটা ব্যবহার করতে হবে, কনসোল ডট দিয়ে তারপর লগ। আমি রিকোয়েস্ট করবো আপনারা এগুলো একটু নোট ডাউন করে রাখবেন কাইন্ডলি। কনসোল লগ দিয়ে তারপর সেখানে আপনি যে কোনো একটা নাম লিখে দিতে পারেন বা কিছু একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট নেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্টুডেন্ট নেম দিয়ে যদি আমি এখন প্রিন্ট করি, দেখেন এই যে দেখেন চলে আসছে। আপনারা লেখা ছোটো ছোটো আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না, হ্যাঁ ঠিক আছে। আপনারা কিন্তু দেখার কথা এখন, এই যে এখানে কিন্তু নামটা চলে আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনসোলের কাজ। তো এখানে দেখেন একটা এররও আসতেছে, যে ফেভিকন অ্যাড করি নেই, সেটার সেই এররটাও এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। এই ফাইলটা মিসিং। তো যাক, ওইটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। তো কনসোলটা আমি দেখাই দিছি। তো এই হচ্ছে 3টা বেসিক প্রিন্টিং মেথড, ঠিক আছে, যে আপনারা ব্রাউজারে কীভাবে কোথায় কী শো করবেন সেটার মেথড। কেননা আমরা যদি কিছু একটা করি, সেটা আউটপুটটা আমাদের দেখতে হবে। আমরা কোনো একটা কাজ করলে সেটা আউটপুটটা আমাদের দেখতে হবে যে এই আউটপুটটা আসছে। ওকে, তো এবার আসি নেক্সট মেথডে, সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কী জিনিস আগে আমাদের বুঝতে হবে, ডেটা কী জিনিস। আমরা ডেটা টাইপ শিখতেছিলাম, এই তো। ডেটা টাইপ বলতে আমরা কি বুঝি, ডেটা, ঠিক আছে। এখন ডেটা তো অনেক রকমের ডেটাই হতে পারে। ডেটা অনেক রকম বলতে কীরকম, নাম্বার হতে পারে, সংখ্যা, আমাদের তথ্য উপাত্ত যত রকমের আছে তার মধ্যে একটা হচ্ছে এটা নাম্বার, আর এটা হচ্ছে টেক্সট বা লেখা, এটাও তো এক প্রকার ডেটা, তাই না।
তারপরে এরকম অনেক রকম ডেটা আছে, আমরা যদি একটু দেখি পরবর্তীতে আছে তো, হ্যাঁ ডেটা টাইপ। এখানে আমরা দেখতে পেতেছি যে আমাদের অনেক রকমের ডেটা টাইপ আছে জাভাস্ক্রিপ্টের ভেতর। প্রথমে আছে নাম্বার, আমরা দেখছি যে যদি আমরা বিএস করে যাই, দেখেন এই যে দেখছেন এখানে কিন্তু আমরা যে একটা ডেটা রাখছি সেটার মধ্যে কিন্তু, আচ্ছা আমি এতগুলো ডেটা না রেখে যে কোনো একটা রাখি, ঠিক আছে। একটা ডেটা রাখলাম, ধরা যাক এন দিলাম, এন ফাইলের নামটা শর্ট রাখলাম এন ইকুয়াল 35। এই 35টা কি একটা সংখ্যা। তারপর যদি আমি 35.3 দিই, সেটাও কিন্তু একটা সংখ্যাই, ঠিক আছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা, সেটা কিন্তু সংখ্যা। স্ট্রিং কি জিনিস? স্ট্রিং মানে হচ্ছে টেক্সট বা অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, ঠিক আছে। অনেকগুলো লেখা বা অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে একটা স্ট্রিং। বার টেক্সট, নাম দিলাম টেক্সট, তারপর কি দিলাম এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন কি বারেটা যা আছে সেটা, এই তিনটার ভেতরে আমরা অনেকগুলো ক্যারেক্টার রাখতে পারি ইচ্ছা মতো। এই যে আমার ইচ্ছা মতো যত খুশি ক্যারেক্টার রেখে দিতে পারি। তো এটার ভিতর আমরা কী করবে, সেটার ভিতর আমরা যে কোনো কিছু লেখা দিয়ে দিতে পারি। নাম দিলাম বাংলাদেশ। এই বাংলাদেশ যে লিখলাম সেটার ভিতরে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারই আছে, দেখেন BANGLADESH বাংলাদেশ, সেটা কি, সেটা কিন্তু ক্যারেক্টার। ওকে, এবার সে বুলিয়ান। বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা, ঠিক আছে। আমরা স্কুলে কি সত্য মিথ্যা পড়ছি না, ট্রু ফলস ইংলিশে। তো এরকম সত্য এবং মিথ্যা কিন্তু আমরা রেখে দিতে পারি। বার আমরা ধরা যাক দিলাম যে কি দেওয়া যায়, যে কোনো একটা কিছু দিলাম, এক্স ইকুয়াল টু ট্রু, ট্রু লিখে দিলাম, তার মানে কি এক্স হচ্ছে সত্য। তো এরকম আমরা অনেক কিছু দিতে পারি, যে আমরা দিতে পারি আমরা কি, আচ্ছা দেখ এক্স ইকুয়াল টু ট্রু, তারপর কি দিতে পারেন বার ওয়াই ইকুয়াল টু ফলস, ঠিক আছে। ট্রু এর কাজ কি, ফলসের কাজ কি, বা বুলিয়ানটা আপাতত বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা হচ্ছে যে সত্য নাকি মিথ্যা সেটা বোঝার জন্য ব্যবহার করা হয় বুলিয়ান। আপাতত দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আনডিফাইন্ড অবজেক্ট, নুল, সিম্বল, এগুলো আপাতত দরকার নেই। আমরা প্রাইমারিলি যেহেতু আমাদের আনোয়ার ভাই এত কিছু শেখায়নি, সেটা আমরা যাচ্ছি না, আমরা শুধু নাম্বার স্ট্রিংয়ে থাকতেছি, বুলিয়ান অল্প কিছু দেখবো। আনডিফাইন্ড মানে হচ্ছে যেটা ডিফাইন করা হয়নি। অবজেক্ট সেটা আমরা দেখাবো নাল, মানে যেটা অস্তিত্ব নাই বা সঠিক নয় এরকম বুঝেছে। তো ডেটা টাইপ আমরা আপাতত নাম্বার এবং স্ট্রিং এই দুইটাই দেখব। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলেন? না ভাই। আচ্ছা, তো এরপর আসি আমরা অপারেটর। অপারেটর বলতে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বোঝায়? আচ্ছা, অপারেটর বলতে কি বোঝায়? অপারেটর বলতে কিছু সিম্বলকে বোঝায়, কিছু সিম্বল বা চিহ্নকে বোঝায়, যে চিহ্নগুলো কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজকে বোঝায়, কাজ নির্দেশ করে। আমরা এমন কিছু সিম্বল, আমরা কি সিম্বল বলতে কি বুঝি? এই দেখেন এখানে একটা সিম্বল আছে না, সমান চিহ্ন। সিম্বল মানে হচ্ছে চিহ্ন। এই যে একটা সমান চিহ্ন আছে শেষে, তারপরে কি আমরা কি লেস দেন, গ্রেটার দেন আছে না, লেস দেন, গ্রেটার দেন, এগুলো কি একটা চিহ্ন না? এই চিহ্নগুলোকে বলা হয় হচ্ছে অপারেটর প্রোগ্রামিংয়ের ভাষায়। তো এই অপারেটর হচ্ছে এমন কিছু সিম্বল যেগুলো কোনো কাজকে নির্দেশ করে, যে এই সিম্বল দিয়ে এই কাজ করতে হবে, ওই সিম্বল দিয়ে ওই কাজ করতে হবে, এরকম। তো আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার অপারেটর যেগুলো জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা হয়। তো আমরা এই বিট ওয়াইজটা আপাতত দেখবো না, এটা একটু অ্যাডভান্সে চলে যায়। আমরা দেখবো হচ্ছে লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের আমাদের অপারেটর কিন্তু আমরা অলরেডি একটা ইউজ করে ফেলছি, সেটা হচ্ছে এই যে সমান চিহ্ন। আমরা কি ভ্যালু অ্যাসাইন করতে পারি না, এক্সের মধ্যে এক্স হচ্ছে কি ভ্যারিয়েবলের নাম, আর এই যে টেক্সট হচ্ছে ভ্যারিয়েবলের নাম, এবং এই যে বাংলাদেশ যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। এখন এই ভ্যালুটা এই নামে অ্যাসাইন করে দেওয়া বা এই নামে লিখে দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সমান চিহ্ন। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই। আচ্ছা, এই সমান চিহ্ন যে জায়গায় দেখবেন একটা সমান চিহ্ন, একাধিক সমান চিহ্ন থাকলে কিন্তু না, একটা সমান চিহ্ন যে জায়গায় দেখবেন সেখানে আপনারা বুঝবেন যে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করে দেওয়ার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। এবার আসি আমরা পরবর্তীতে
অ্যারিথমেটিক বলতে অ্যাকচুয়ালি বুঝে না যোগ বিয়োগ গুণ ভাগ। অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু শুধু একটা না, অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আরও আছে, আগে প্লাস দিয়ে সমান চিহ্ন, মাইনাস দিয়ে সমান চিহ্ন, আমরা পরবর্তীতে দেখবো সেগুলা। হচ্ছে অ্যারিথমেটিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা যদি নর্মালি চিন্তা করি, ধরা যাক সব কিছু কেটে দিই, বার এক্স ইকুয়াল টু 10, বার ওয়াই ইকুয়াল টু 20, বার জি ইকুয়াল টু দিলাম, এখানে কি দেবো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এখন জি এর মান কি হবে, জেড এর মান হবে এক্স এবং ওয়াই এর সমষ্টি। এখানে এক্স এর সাথে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নের মাধ্যমে কি বোঝাইতেছে, এক্স এবং ওয়াই যোগ করলে যোগফল বা এক্স এবং ওয়াই এর যোগ, এই তো বোঝাচ্ছে। যদি আমি প্লাস থেকে মাইনাস দিয়ে দিই, সেক্ষেত্রে বিয়োগ বোঝাবে। এখন ভাগ বোঝাবে, কিবোর্ডে তো ভাগের কোনো চিহ্ন নেই, ভাগের কাজটা করা হয় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ঠিক আছে, এবং গুণের কাজ করা হয় যে স্টার চিহ্ন যেটা, সেই চিহ্নটা দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কম্প্যারিজন মানে কি, কম্পেয়ার করা বুঝি না আমরা, তুলনা করার ক্ষেত্রে কম্প্যারিজন অপারেটর বলা হয়। আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলো, লজিক্যাল বিটওয়াইজ অপারেটরগুলো। তো এবার আমরা দেখি অপারেটর দেখছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এক করে বৃদ্ধি বা এক করে হ্রাস পাওয়ার মতো ইয়াগুলা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসগুলা। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট একটা জিনিস, ডিক্রিমেন্ট আরেকটা জিনিস, ঠিক আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে কি, ইনক্রিমেন্ট হচ্ছে কোনো একটা ভ্যালুর সাথে এক করে যোগ করা বা বাড়ানো, এক করে বাড়ানো, ঠিক আছে, বেসিক্যালি নর্মালি এক করে বাড়ানো। আবার ডিক্রিমেন্ট শব্দ অর্থ হচ্ছে এক করে কমানো, যে কোনো একটা ভ্যালুর সাথে, যে কোনো একটা নিউমেরিক ভ্যালুর সাথে, বেসিক্যালি যে ওইটা সংখ্যার সাথে এক করে বৃদ্ধি করা। আমি চাচ্ছি এখানে এক্স এবং ওয়াই আছে, আমি একটা রাখি, ঠিক আছে, var এক্স। এখন আমি চাইতেছি এটার সাথে এক করে যোগ করব, তাহলে আমরা নর্মালি কী করতে পারি, এই যে var যেহেতু একবার দিছি, সেহেতু আমাদের বারবার আর দেওয়ার দরকার নেই। এখন আমরা শুধু এক্স লিখতে পারি, যে কোনো জায়গায় এক্স লিখে সমান চিহ্ন দিয়ে তাহলে লিখতে পারি কি 10 প্লাস 1 নাকি, তাহলে এক করে বেড়ে গেল 10-এর সাথে। তো এইটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 1, তার মানে কি এক্স সমান সমান এক্স প্লাস 1 মানে কি এক্স এবং তার সাথে 1 যোগ, এক্স মানে হচ্ছে 10, তার সাথে 1 করে যোগ 11। যদি প্রিন্ট করি এক্স দিলাম, তো এটা কি কাজ হবে না? অবশ্যই হবে, তবে এটা ইনক্রিমেন্টের মেথড না। 11 হয়েছে মানে কি এটা 1 করে বৃদ্ধি পাইছে, 1 করে বৃদ্ধি পাইছে। আমি যদি 1 করে হ্রাস করতে চাই, এক্স মাইনাস 1, বুঝতে কোনো অসুবিধার সাথে বলেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, তো এইভাবে তো এখন আমাদের তো এইভাবে এত লাইন লেখার দরকার নেই যে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এভাবে লেখার দরকার নেই। আমরা কি করতে পারি, যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই বা 1 করে বাড়াতে চাই, সেক্ষেত্রে এক্স লিখে তার আগে বা পরে দুইটা প্লাস চিহ্ন দিয়ে দিলেই সেটা 1 করে বৃদ্ধি পাবে। দেখি তো আমরা 1 করে বৃদ্ধি পাই কিনা। 10 ছিল 11 হয়ে গেছে। আমরা যদি এক প্লাস চিহ্নটা আগে দিয়ে দিই, তাহলে দেখি তো বাড়ে বা কমে কিনা। এ দেখছেন, তারপরে কিন্তু বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ আগে দিলেও বাড়বে, পরে দিলেও বাড়বে, দুইটা প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে সেটা ইনক্রিমেন্ট হবে। এক্সের আগে যদি আমি দুইটা প্লাস চিহ্ন দিই, আগে বা পরে, সেক্ষেত্রে কি ইনক্রিমেন্ট হবে। তাহলে কি এটা বাড়বে আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়বে। ইনক্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, ইনক্রিমেন্ট শব্দের বাংলায় হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া। তো ইনক্রিমেন্ট শব্দ হচ্ছে বাড়বে, কিন্তু এখন কথা হইতাছে যে বাড়বে তো বুঝলাম, বাড়বে না বুঝলাম, কিন্তু তাইলে আগে দিলে পার্থক্য কি, পরে দিলে পার্থক্য কি? ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এখানে না দিয়ে আমরা সরাসরি যে ডকুমেন্ট ডট রাইটের ভেতরে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এক্স আমরা কি যে আগে দিলেও পারি, পরে দিলেও পারি। যেহেতু আমরা আগে দিলে কি হয়, আগে দিচ্ছি নর্মালি যেমনটা হওয়ার কথা, 1 করে বৃদ্ধি পাইছে নর্মালি, কিন্তু এখন যদি আমি পরে দিই এক্স প্লাস প্লাস, তাহলে দেখি তো 1 করে বাড়ার কথা, কোথায় বাড়লো না তো। এখন না বাড়ার পিছনে কারণটা হচ্ছে এই শুধুমাত্র বাড়বে বা কমবে, এখানে কিন্তু আমাদের টপিক শেষ না। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, ডিক্রিমেন্ট মানে হ্রাস। এটারও আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। এটা হচ্ছে ইনক্রিমেন্টের দুইটা ভাগ। ডিক্রিমেন্টের দুইটা অংশ আছে, সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট।
অর্থাৎ কি এখানে যে প্রি ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের লজিক যেহেতু সেম, একটা বাড়ে একটা কমে, তাই একটা দিয়ে বুঝলে দুটা বুঝার কথা। প্রি ইনক্রিমেন্টের হচ্ছে আগে দুইটা প্লাস থাকবে, এবং পোস্ট ইনক্রিমেন্টের এর ইয়েটা হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে পরে দুইটা প্লাস চিহ্ন থাকবে, ঠিক আছে। তো প্রি ইনক্রিমেন্ট যখন আপনি দিবেন তখন এই লাইনটা মানে এই এক্সটা এক্সিকিউট হবার আগে বা প্রিন্ট হবার আগেই এক্সের মান 1 করে বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। এটা যখন আমি দিলাম ডেফিনেটলি এক্সের মানটা এই লাইনটা দিয়ে কী বোঝায়, ডকুমেন্ট ডট রাইট দিয়ে বোঝায় যে এই এক্সটা প্রিন্ট করতে হবে, রাইট। তো এটা প্রিন্ট করবো ঠিক আছে, কিন্তু প্রিন্ট করার পূর্বে এটার 1 করে মান বাড়িয়ে নেব। প্রিন্ট করার পূর্বেই 1 করে মান বাড়ায় দিছি আমি, এই যে হয়েছে এক্স, ঠিক আছে। কিন্তু যখন আমি এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, কিন্তু আমি যখন প্লাস প্লাস আগে না দিয়ে পরে দেব তখন কিন্তু এখানে আর 1 করে আগে ভাগে বৃদ্ধি পাবে না। কখন বৃদ্ধি পাবে জানেন, এই লাইনটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে লাইনটা পুরোটা লাইন এক্সিকিউট হয়ে যাবে, তারপরে এক্সের মান 10 থেকে 11 হবে। এখন এই যে লাইনটা প্রিন্ট করতেছে, ডকুমেন্ট রাইট প্রিন্ট করছে, প্রিন্ট করার পর এক্স যখন আসছে তখন কিন্তু এখনও কিন্তু লাইন এক্সের মান 10ই আছে, ঠিক আছে। 10ই প্রিন্ট করবে, প্রিন্ট করা শেষ, এই লাইনের কাজ শেষ, তারপরে গিয়ে এক্সের মান হয়ে যাবে 11। এখন আমি যদি এখানে একটা ব্রেক ট্যাগ দিই, দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা যদি এখন আমি দেই এক্স, নর্মালি এক্স দিলাম, দেখি তো প্রথমটা হবে 10, পরেরটা হয়েছে 11, ঠিক আছে। প্রথমটা 10, পরেরটা 11, কেন? কারণটা হচ্ছে সিম্পল, কারণটা হইতেছে যে প্রথমে এই লাইনটা প্রিন্ট করছে, এই লাইনে 10ই ছিল, প্রিন্ট করছে, প্রিন্ট করা শেষ, কাজ শেষ, তারপরে এটার মান হয়েছে 11। এরপর এটা ব্রেক ট্যাগ প্রিন্ট করছে, তারপরে এই যে পরে যেহেতু এক্সের মান 11 হয়ে গেছে, 11 প্রিন্ট করছে, ওকে। তো এইগুলো ইনক্রিমেন্ট। তো আমরা ডিক্রিমেন্টের থিওরি যেহেতু সেমই, আমি যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিই, দেখেন তো এখানে প্রথমে কিন্তু 10, তারপর আসবে 9, প্রথমে 10 তারপর 9। আমি যদি এটা আগে না দিই, সরি পরে না দিয়ে আগে দিই, তখন কি হবে, আগেই 9 হবে, পরেরটা তো যেহেতু আর যেহেতু চেঞ্জ হয়নি তাহলে 9 হবে দুইটা, ঠিক আছে। আর কি প্রথমে এই লাইনটা প্রিন্ট করার আগেই, মানে এই এক্সট্রা প্রিন্ট করার আগেই সেটা 9 হয়ে গেছে, 9 হয়ে যেহেতু গেছে সেহেতু এটা এখানে 9 প্রিন্ট হবে, পরে লাইনে ব্রেক, তারপরে লাইনে যেহেতু এক্স এর মান 9 সেহেতু 9ই থাকবে। এবার আসি আমরা পরবর্তী টপিকে, পরবর্তীতে কি আছে দেখি। পরবর্তীতে আছে ইফ ইল স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ ইল স্টেটমেন্ট, দেখি তো আমাদের টপিকে যাই, বাট ইনক্রিমেন্ট ইফ ইল স্টেটমেন্টে কি আছে। ইফ ইল স্টেটমেন্টে আমরা যখন যাই, আমরা নর্মালি যখন একটা কোড প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা নর্মালি প্রিন্ট হবে, এই যে উপরেরটা হচ্ছে এখানে যেহেতু H1 দেওয়া আছে, H1টাকে কেটে দিই, কমেন্ট করে দিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট হয়েছে নর্মালি। তো আমরা চাইতেছি আরেকটা এখানে একটা ভ্যালু নেই, ভ্যালু বা ভ্যারিয়েবল বার এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে। এখন আমরা একটা কন্ডিশন চাইতেছি, যদি এক্স এর মান 5 থেকে বড় হয় তবেই একমাত্র এই লাইনটা প্রিন্ট হবে, অন্যথায় প্রিন্ট হবে না। আমরা এমন একটা কন্ডিশন চাইতেছি, এই এক্স এর মান যদি 5 এর বড় হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে, অথবা প্রিন্ট হবে না। আমরা যদি নর্মালি প্রিন্ট করি তাহলে কি লাইনটা তো এমনি প্রিন্ট হয়ে যাবে, যত ট্রাই করে আমরা কিন্তু এটা আটকাতে পারবো না, এই লাইনটা তো প্রিন্ট হবেই। কিন্তু আমরা এমন একটা কন্ডিশন দিয়ে দিতে চাইতেছি যে আমার এই এক্স এর মানটা যদি 5 থেকে বড় হয় তাইলে একমাত্র এই লাইনটা প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইফ যদি, ইফ শব্দ থেকে যদি লিখে একটা কি করতে হবে, প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, ভিতরে লিখতে হবে যদি এক্স হবে কি, এক্স ইজ গ্রেটার দেন 5, এক্স ইজ গ্রেটার দেন 5 লিখতে হবে। গ্রেটার দেন 5 লিখে তারপর কি করতে হবে, একটা ব্লক তৈরি করতে হবে। ব্লক কীভাবে তৈরি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আপনি যখন সেকেন্ড ব্র্যাকেট দিবেন
সেকেন্ড ব্র্যাকেটকে অনেক সময় বলা হয় যে এখানে সেকেন্ড ব্র্যাকেট বলা হয় অথবা বলা হয় ব্লক। এই এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কোড থাকবে সব কিছু মিলে একটা ব্লক, ঠিক আছে। এবং এই সেকেন্ড ব্র্যাকেট আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেট বা কার্লি ব্রেস। এই কার্লি ব্র্যাকেট যখন শুনবেন তখন বুঝবেন যে এটা সেকেন্ড ব্র্যাকেটের কথাই বলতেছে। তো এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আপনি যে কোডটাই লিখবেন না কেন সেটা হবে, সেই কোডটা তখনই রান করবে যখন আপনার এই যে ইফের ভেতর যে একটা প্যারেন্থিসিসের ভিতরে যে একটা কন্ডিশন দিচ্ছেন যে এক্স ইজ গ্রেটার দেন 5, ঠিক আছে, মানে এক্স 5 থেকে বড়, এরকম একটা কন্ডিশন দিবেন, তখনই এই ব্লকটার ভেতরে যে কোডটা আছে সেটা রান করবে, অন্যথায় রান করবে না, ঠিক আছে। আমরা দেখি তো কোডটা রান করে কিনা। অবভিয়াসলি করছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি লিখে দিই এক্স ইফ এক্স ইজ লেস দেন 5, ঠিক আছে। এখন গ্রেটার দেন লেস দেন অনেকের সমস্যা থাকতে পারে যে গ্রেটার দেন চিহ্ন কোনটা, লেস দেন চিহ্ন কোনটা। তো আমরা নর্মালি যদি এখন দেখি তাহলে এখানে কিন্তু আর প্রিন্ট করবে না, কারণ কি এক্স এর মান অবশ্যই 5 থেকে বড়, কিন্তু এখানে কি লিখছে, এখানে কন্ডিশনটা হচ্ছে এক্স এর মানকে 5 থেকে ছোট হতে হবে, তাইলে এটা প্রিন্ট করবে। তো এখানে একটা জিনিস দেখেন, গ্রেটার দেন এবং লেস দেন, ঠিক আছে। এই যে এই মানে এখানে যদি আপনারা দেখেন যে আপনাদের যাদের সমস্যা আছে যে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন, অনেকে ভুলে যান বা বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে যারা স্কুলে পড়েন তাদের বেশি সমস্যার কথা। তো এই যে এখানে দেখেন যে মানে আমাদের যে গ্রেটার দেন লেস দেন যে চিহ্নটা আছে, এটা যে শার্প যে মুখটা আছে অর্থাৎ যে জায়গাটা একটু চোখা, সেটা থাকবে সবসময় ছোট সংখ্যার দিকে, বা যেটা লেস থাকবে সেটার দিকে, আর যেটা বড় সেটার দিকে থাকবে এই যে ব্রড যে মুখটা বা খোলা যে মুখটা আছে সেটা থাকবে বড়টার দিকে, মানে যেটা বড় রাখতে যাচ্ছেন সেটা। তাহলে আমরা এভাবে পড়তে পারি এক্স ইজ লেস দেন 5, ঠিক আছে, অর্থাৎ এক্স 5 থেকে ছোট। এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা কি যদি সত্য হয় তাহলে এই ব্লকটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। অর্থাৎ কি এই যে এই ব্লকটা কি সত্য, আমাদের এই কথাটা কি সত্য বলেন তো? ফলস। ফলস, অতএব কি সত্য না, মিথ্যা। ফলস শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, অতএব এটা সত্যি না। যদি সত্যি না হয় তাহলে এই ব্লক এই কোডটা কাজ করবে না। যদি সত্যি হয় তাহলে একমাত্র এই কোডটা কাজ করবে, কিন্তু যেহেতু সত্যি না সেহেতু কোডটা কাজ করবে না, ঠিক আছে। অর্থাৎ এই ব্লকের ভেতরে যে জিনিসটা থাকবে সেটাকে সত্য হতে হবে, ঠিক আছে। আমরা যদি এখানে সরাসরি লিখে দিই ট্রু, তাহলে কিন্তু কাজ হবে, যেহেতু ট্রু ইকুয়ালস অলওয়েজ ট্রু, ট্রু অলওয়েজ ট্রু। অতএব যেহেতু এখানে ট্রু আছে তাহলে সেখানে কোডটা কাজ করবে না। ট্রু যদি ফলস লিখে দিই তাহলে এটা কোনো কালেই কাজ করবে না, এই কোডটা কোনো কালেই কাজ করবে না, ঠিক আছে। কারণ কি ফলস কখনো প্রিন্ট হবে না, মানে এই ফলস থাকলে, ইফের ভিতরে ফলস থাকলে সেটা কাজ করবে না। তো এই হচ্ছে বুলিয়ান। আপনারা আমি বুলিয়ান যখন দেখাইছিলাম, এই বুলিয়ানের কাজ কিন্তু এটাই, সত্য নাকি মিথ্যা সেটা ডিটেক্ট করা বা সেটা নিয়ে কাজ করা, ঠিক আছে। যদি কোনো কন্ডিশন সত্য হয় তাহলে সেটা ট্রু, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সেটা ফলস। যেহেতু আমাদের এখানে কন্ডিশনটা ট্রু না ফলস, সেটা হচ্ছে ফলস, সেহেতু সেটা কাজ করেনি। এখন শুধুমাত্র এই গ্রেটার দেন এবং লেস দেনই, আর কোনো কন্ডিশন নাই? অবশ্যই আছে, গ্রেটার দেন এবং একটা সমান চিহ্ন। আচ্ছা না, এটা পরে। আর আমার এখানে একটা কোড রানার কাজ করতেছে, এই জন্য আপনারা হয়তো একটু ডিফারেন্ট দেখতে পাইতেছেন। ফন্টে গিয়ে আমি ফিরা কোডটা রিমুভ করি, তাহলে আপনারা তো ভালো দেখতে পারবেন। এবার আসি, এখানে দেখেন এক্স, এখন যদি আমরা চাচ্ছি যে এরকম শর্ত না যে এক্স থেকে 5 বড় হবে না ছোট হবে, এরকম কোনো শর্ত দেখতে যাচ্ছি না। আমরা চাচ্ছি কি, আমরা চাইতেছি যে এক্স যদি 5 এর সমান হয় তাহলে হইতে হবে। আমরা যদি এখন লিখি এক্স ইকুয়াল 5, তাহলে কাজ করবে? করবে না। কারণ হচ্ছে এই যে আমরা দিচ্ছি সমান চিহ্ন, সমান কিন্তু ইকুয়াল বোঝায় না। সমান হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এক্স এর ভিতরে 5টা অ্যাসাইন করে দিবে। আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি দুইটার ভিতরে কম্পেয়ার হোক, যে দুইটা কি সমান কিনা সেটা বোঝার জন্য সমান দুইটা দিতে হবে। দুইটা সমান চিহ্ন দিলে বোঝা যায় যে সেই ইয়েটার সমান কিনা, এক্স এবং 5 কি সমান কিনা। এখন যেহেতু এক্স এবং 5 সমান নয়, ঠিক আছে, সেহেতু এই কন্ডিশনটা কি, ট্রু না ফলস? ফলস। ওকে, কন্ডিশনটা হচ্ছে ফলস, যেহেতু সমান নয়, তাহলে অতএব আমাদের ডেফিনেটলি এখানে রান করবে না। তো আমাদের যদি এখানে সমান হইতো, যদি এখানে 5 হইতো, তাহলে কি তো এক্স ইকুয়াল 5 কথা কি সত্য না মিথ্যা?
সত্য। সত্য, সেক্ষেত্রে আমাদের এখানে রান করবে। অতএব এই ব্লকের ভিতরে এই যে এই দুইটা ইয়ার আছে না, কি বলে এটাকে, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, এটার ভেতরে রান করবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই জাভাস্ক্রিপ্টের। আপনাদের যদি এরকম এক লাইনের কোড থাকে যে কোনটা ব্লকের ভেতরে, একটা লাইনের কোড শুধুমাত্র, সেক্ষেত্রে আপনারা এই কার্লি ব্র্যাকেটটা না দিলেও কাজ করবে। কার্লি ব্র্যাকেট যেটা, সেটা আপনি যদি নাও দেন, সেটার মাঝে কী করবেন, না দিয়ে বরং এই যে ইফ, তারপরে এই যে এই কন্ডিশনটা দিবেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর, তারপরে কোনো কার্লি ব্র্যাকেট না দিয়ে তার পাশে একটা স্পেস দিয়ে আপনাদের এই কোডটা লিখে দিবেন, তাহলে দেখবেন কাজ করবে। ঠিক আছে, কোনো ব্র্যাকেট ট্যাকেট দেওয়া লাগবে না। সিঙ্গেল লাইন মানে এক লাইনের কোড হলে, যদি ভিতরে অনেকগুলো লাইনের কোড হয় তাহলে কিন্তু কাজ করবে না। আমি যদি 15 দিই তাহলে দেখেন কাজ করবে নাই। তো আপনাদের ভিতরে যদি একাধিক লাইন থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা না ইউজ করাই উত্তম। ঠিক আছে, আমি কি করলাম, একটা ব্লক তৈরি করলাম। ব্লক হচ্ছে মানে হচ্ছে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট। তো এই ব্লকের ভিতরে আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে সমান দেখাইলাম, তারপর কি বড় দেখাইলাম, ছোট দেখাইলাম, কিন্তু আমাদের কন্ডিশনটা এমন হতে পারে না, সমান অথবা বড়, হয় 5 এক্স, হয় 5 থেকে বড় হতে হবে অথবা সমান হইতে হবে। আমরা এবার চিন্তা করবো, হয় এক্স 5 থেকে বড় হইতে হবে, এই যেটা বড় চিহ্ন, অথবা সমান হইতে হবে। অতএব একটা বড় চিহ্ন দেবো, গ্রেটার দেন, তারপর কি দিব, একটা সমান চিহ্ন দিয়ে যদি এখন আমরা প্রিন্ট করি, এই লজিকটা কি সত্য নাকি মিথ্যা? এক্স 5 থেকে বড় অথবা সমান, বড় অথবা সমান, সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। ওকে, তার মানে কি এটা রান করার কথা, এবং আমরা দেখতে পাইতেছি যে রান করছে। এখন আমি যদি লিখি লেস দেন এক্স 5 থেকে হয় ছোট নয়তো সমান, তাহলে কথা কি সত্য? না। অতএব এটা রানও হবে না। এ হচ্ছে আমাদের কন্ডিশন। এখন সমান চিহ্ন দিয়ে, এখন আপনাদের এখানে আরেকটা সমান চিহ্ন থাকতে পারে, তো লেস দেন গ্রেটার দেন দেওয়ার পরেও এই যে ডান দিকে একটা এক্সট্রা সমান চিহ্ন থাকতে পারে। ঠিক আছে, সরি এভাবে না, এভাবে। ঠিক আছে, এক্সট্রা সমান চিহ্ন দিয়ে কি বোঝায় এখন বলেন, কেউ কি পারেন? ডাটা টাইপ চেক করবে। আচ্ছা, এখানে কিন্তু ডেটা টাইপও সমান হতে হবে। ঠিক আছে, ধরা যাক আপনার 5, মানে ধরা যাক এখানেও 5, এখানেও 15, এখানেও 15। ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে ফলস আসতে পারে। কেন? কারণ ডেটা টাইপ সেম না। ধরা যাক আমি এক্স হচ্ছে এই 15 তো হচ্ছে নাম্বার, সংখ্যা, তো এইখানে 15 সংখ্যা নিতে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম, এখানে 15 চারপাশে দুইটা কোটেশন দিয়ে দিলাম। এখন কিন্তু এটার সংখ্যা নাই, এটা হয়ে গেছে একটা স্ট্রিং, বা এটা হচ্ছে কি বলে এটাকে, ক্যারেক্টার। এক হচ্ছে একটা ক্যারেক্টার, 5 হচ্ছে একটা ক্যারেক্টার, এবং দুইটা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং। ঠিক আছে, এখন দেখেন এটাও 15, এটাও 15, কিন্তু এটা কিন্তু ফলস আসবে, কোনো কিছু প্রিন্ট হবে না। কারণটা কি? কারণ হচ্ছে দুইটাই যেহেতু 15, আমি যদি দুইটা কোটেশন, দুইটা ইকুয়াল চিহ্ন দিয়ে দেখি, এখন কিন্তু ট্রু, এখন কিন্তু আসার কথা, এই দেখছেন আসছে। কারণ কি, এটাও 15, এটাও 15, কিন্তু দুইটা ডেটা টাইপ কিন্তু সেম না, এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে নাম্বার। এখন আমি চাচ্ছি যে স্ট্রিং এবং নাম্বার এটাও সমান হইতে হবে, আলাদা আলাদা হইলে হবে না, যে হয় নাম্বার হলে দুইটাই নাম্বার হতে হবে, স্ট্রিং হলে দুইটাই স্ট্রিং হতে হবে। তাহলে আমরা আরেকটা সমান চিহ্ন দিয়ে দিব। তাহলে দেখেন এবার কিন্তু বলতেছে যে না, এবার বলতেছে এটা ফলস, এটা কিন্তু হয় নাই, এটা হয়নি। তার মানে হচ্ছে আমাদেরকে মানে কি বলে এটাকে, মানে হয় ডেটা টাইপও মিল থাকতে হবে এবং ডেটাও মিল থাকতে হবে। এই হচ্ছে 3টা সমান চিহ্নের ব্যবহার। ওকে, তো এখন আমরা যদি চাই যে ইফ এটা যে হ্যালো ওয়ার্ল্ড, যদি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই ট্রু লিখে দিলাম, অর্থাৎ আমাদের কন্ডিশনটা সত্য, এই কন্ডিশনটা সত্য হলে প্রিন্ট হবে কি ট্রু, আমাদের কন্ডিশনটা সত্য হয়েছে যেন ট্রু প্রিন্ট করছে। কিন্তু আমাদের যদি কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এক্স ইজ লেস দেন 15, তাহলে কি দেখেন আর কিছু প্রিন্ট করতেছে না। তো আমরা এমন চাচ্ছি যে ট্রু হলে ট্রু প্রিন্ট করবে, এবং যদি মিথ্যা হয় মানে এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে ফলস প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমরা ইফ ব্লকটার পরে আরেকটা ইয়া নিতে পারি, এটা হচ্ছে ইলস লিখে তারপর সেমভাবে আরেকটা ব্লক তৈরি করব। ব্লকের ভিতর আমরা এখানে আবার অন্য কমান্ড দিয়ে দিতে পারি, বা অন্য একটা কোড লিখে দেবো, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফলস লিখে দিলাম। তার মানে হচ্ছে আমাদের কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা দিই, দেখেন ফলস লেখা হতেছে, কারণ কি
ইফ ইলস এর এই মেথডটা হচ্ছে এরকম। কারণ হচ্ছে বলেন। না, কারণ হচ্ছে হলো ওটা তো আপনার যে ডিক্লেয়ার করে দিয়েছেন যে যদি লেস দেন 15 হয় তাহলে ট্রু আসবে। হুম আর যদি মানে সরি হ্যাঁ, আর যদি লেস দেন 50 যেহেতু হয় না, কারণ ওটা 15 x এর মান তো 15 এর থেকে বড় সমান আছে, হুম এই কারণে এলস এর যেটা আসছে ওটা আসছে, যেটা লিখছেন ওটা আসছে, রাইট। ঠিক আছে না? হ্যাঁ রাইট। তো এইখানে একটা কন্ডিশন দেওয়া আছে ইফের ভেতর, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ইফের যে ব্লকটা আছে সেই ব্লকের কোডগুলো রান করবে। আর যদি এই ইয়াটা মানে কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে ইলসের ভেতর যে ব্লকটা আছে সেই ব্লকটা কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ফাইট বাই যেটা বলছে সেটাই। তো এরপরে কি আছে, এখন আমরা যদি চাই একাধিক কন্ডিশন থাকবে। একাধিক কন্ডিশন বলতে কি, ইফ 15 তাহলে এটা ট্রু করবে। আমি লিখলাম যে আচ্ছা, আমি যদি এখানে ডাবল কোটেশনের ভিতরে 50টা লিখে দিই, তারপর আমি লিখে দিলাম এখানে 3টা কোটেশন দিল, ঠিক আছে। 3টা কোটেশন দিয়ে এখানে কি লিখলো, আমি লিখি যে দি নাম্বার দি এক্স ইকুয়াল টু 50, ঠিক আছে। 50 আছে, 2টা কোটেশন দিয়ে আপাতত দেখি। দি এক্স মিনস 15, এটা কি আসবে? এই যে দেখেন দি এক্স এর মান হচ্ছে 50, এরকম এক্স মিনস 50 দিয়ে দিলাম। তারপরে আমি যদি এখন দুই লিখে এখানে 3টা কোটেশন দিয়ে দিই তাহলে লিখবে যে ফলস। আমি চাচ্ছি যে এমন একটা কন্ডিশন থাকতে যদি ডেটা টাইপও মিলে তাহলে এক্স মিনস 50 লিখে দিবে। তারপর যদি আমি লিখি ইলস ইফ এটা একটা স্টেটমেন্ট এবং এটার আলাদা একটা ব্লক থাকবে শেষে, এবং ইলস ইফের ভিতরে একটা কন্ডিশন দিতে হবে এক্স ইকুয়াল 50। প্রথমটা দিচ্ছি কি, প্রথমটা হচ্ছে সমান কিনা চেক করবে, ডেটা টাইপও চেক করবে। পরেরটা শুধু ডেটা সমান কিনা চেক করবে। আমি যদি এখানে লিখে দিই ডট রাইট দি এক্স 50 বাট তারপর কি দেবো, ডাটা টাইপ ইজ ডিফারেন্ট। এখন এটার ব্যাপারটা কি হয়েছে আমি একটু বলি, ঠিক আছে। প্রথমে চেক করবে কি, প্রথমে চেক করবে হচ্ছে এক্স এবং 15 সমান কিনা সেটা চেক করবে। তারপর সে চেক করবে যেটা ডেটা টাইপ সেম কিনা, অর্থাৎ দুইটাই নাম্বার দুইটাই স্ট্রিং এরকম কিনা। যদি সত্যি হয় তাহলে এই যে এটা লিখে দিবে এক্স মিনস 15। তারপরে যদি দেখে যে না এই ব্লকটা সত্য হতে পারলো না ফর সাম রিজন, তাহলে লিখে দিবে যে তারপর চেক করবে যে এক্স 15 সমান কিনা। এখানে শুধুমাত্র 15টাই চেক করবে, ডেটা টাইপ আর চেক করবে না। যদি এটা সত্য হয় তাহলে লিখে দিবে এক্স মিনস 50 বাট ডেটা টাইপ ইজ ডিফারেন্ট, ঠিক আছে। আর যদি কোনোটাই না হয়, অর্থাৎ এটা 15 না, 15 হইলেও তো এটা ডেটা টাইপও সেম না, তাইলে লিখে দেবে ফলস। বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এই যে এই কন্ডিশনটা বলেন? আরেকবার একটু বলেন। ওকে ওকে, ধরা যাক যে 15, আমি কোটেশনটাও কেটে দিতেছি, এই ডেটা টাইপের প্যাচ না লাগাই 15 দিলাম, ঠিক আছে। আমি প্রথমে লিখলাম ইফ যদি এক্স যদি 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হয় তাহলে কি লিখবে, ডকুমেন্ট ডট রাইট, তারপরে এখানে একটা ডাবল কোটেশন দিয়ে এখানে আমি একটা স্ট্রিং লিখে দিতে পারি এক্স ইজ বিগার দেন 5। এখন নর্মালি কি হবে, যদি এক্স 5 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট হবে। এটা তো বুঝছেন নাকি কথা বলেন? এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই তো এতটুকু বুঝছেন। তারপরে আমরা যদি লিখি যদি এটা সত্য না হয় তাহলে হবে ইলস। হ্যাঁ, সত্য না হলে তো এলস হবে, Else. এটা মানে আমি এটাও বুঝছিলাম অ্যাকচুয়ালি যে হ্যাঁ। এলস ইফ যেটা দিলেন ওইটা অ্যাকচুয়ালি ওইটা আমি বুঝাবো, একটু একটু করে বুঝাই দিই। এলস ইজ নট 5, এক্স ইজ নট বিগার দেন 5, ঠিক আছে। লিখে দিলাম এক্স ইজ নট বিগার দেন 5। যদি আমরা এক্স যদি 5 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি ইলস মানে কি 5 থেকে যদি ছোট বড় না হয় তাহলে 5 এই যে নিচেরটা প্রিন্ট করবে। আমরা দেখি এক্স ইজ বিগার দেন 5, যদি আমরা এখানে 15 জায়গায় 3 দিয়ে দিই তাহলে নিচেরটা প্রিন্ট করার কথা ইজ নট বিগার দেন 5। কিন্তু আপনি এটাও দেখতে চাইতেছেন যে এক্স আর 5 কি সমান কি না, ঠিক আছে। আপনি প্রথমে একটা কন্ডিশন দিলেন, আপনি এমন একটা কন্ডিশন করতে চাইতেছেন যে প্রথম কন্ডিশনটা যদি মিলে তাহলে একটা প্রিন্ট করবে,
তো হচ্ছে প্রথমটা কন্ডিশন যদি নাও মিলে তাহলে সেকেন্ডে আরেকটা কন্ডিশন দিবেন, ওইটা যদি মিলে তাহলে সেটা চেক করবে, আর যদি ওইটাও না মিলে সবার লাস্টে দেবেন ইলস, অর্থাৎ কোনো কন্ডিশনই মিলে নেই। তাহলে লিখতে হবে ইলস, আবার ইলস, তারপর লিখে একটা স্পেস দিয়ে লিখতে হবে ইফ, ইলস ইফ, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাইডে একটা ব্লক তৈরি করবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে এক্স, এক্স লিখে আরেকটা আমি চেক করে দিয়ে যাচ্ছি এক্স আর 5 কি সমান কি না। ঠিক আছে, প্রথমে আমরা চেক করব এক্স কি 5 থেকে বড় কিনা। ঠিক আছে, যদি বড় হয় তাহলে লিখে দিব এক্স ইজ বিগার দ্যান 5, শেষ। যখন ইফটা কনফার্ম হয়ে যাবে, আচ্ছা এটাকে পরে দেখাইতেছি আমি, তারপর আমরা ইলসের মধ্যে চেক করতে দিতেছি এক্স এবং 5 সমান কিনা, যদি সমান হয় তাহলে লিখে দিবে document dot write x and 5 are equal, হ্যাঁ সরি, x and 5 are equal। প্রথমে আমরা কন্ডিশন চেক করব যে x এবং 5 সমান কিনা, সরি x 5 থেকে বড় কিনা। যদি সেটা মিথ্যা হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে x এবং 5 সমান কিনা। যদি এই কন্ডিশনটাও ম্যাচ না করে সবার শেষে প্রিন্ট করে দিবে যে x 5 থেকে বড় নয়, x is not bigger than 5 or ওকে সরি অর ইকুয়াল। আচ্ছা ভাই কি বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, x is not bigger than 5 or equal। তো এখানে আমরা এটাই আসছে যে x 5 থেকে বড়ও না ইকুয়ালও না, তার মানে কি x অবশ্যই ছোট হবে। আমি যে এত কম থেকে ডেট না করে লিখে দিই x is less than 5। ওকে, তো আমরা প্রথমে কি লিখলাম, একটা কন্ডিশন দিলাম যে ইফ যদি কন্ডিশনটা x যদি বড় হয় তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করবে, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে যায় একবার, ঠিক আছে, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট এই যে পরে যতগুলো কন্ডিশন আছে সব কিছু স্কিপ করবে, এগুলো কিন্তু রিড করবে না, এগুলো প্রিন্টও করবে না। যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এই পরের কন্ডিশনে যাবে ইলস ইফ, এই কন্ডিশনটা চেক করবে, যদি এই কন্ডিশনটা মিলে যায় তাহলে পরের কন্ডিশনটা চেক করবে না, তাহলে এই কন্ডিশনটাও যদি না মিলে তাহলে পরের কন্ডিশনে থাকবে। তো এরকম করে কিন্তু আমরা আরেকটা কন্ডিশনও মাঝখানে দিতে পারি, ইলস ইফ কিন্তু আমি যত খুশি 1000টাও দিতে পারি মাঝখানে, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা এখানে দিলাম x equal to 4 কি 4, তাহলে এখানে লিখে দিতে পারি 4, সরি। তাহলে আমরা এখন চেক করি, দেখি x is less than 5, আমরা যদি এখানে 4 দিয়ে দিই তাহলে কি আসবে বলেন, x and 4 are equal। ঠিক আছে, এটাই হচ্ছে ইলস ইফ এর কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার নাই, আর কারো আছে? মাসুদ ভাই? না ভাই কোনো প্রশ্ন নাই আপাতত। আচ্ছা ভাই, সামনে আগান, সময় নেই। আচ্ছা, সময় নেওয়ার অর্ধেকও শেষ। এই যে লুপ আর অ্যারে এই দুইটাই তো বাকি। লুপ, এই তো লুপের কাজটা কি? লুপ হচ্ছে একই কাজ আমাদের বারবার করতে হতে পারে প্রোগ্রামিংয়ে, সেক্ষেত্রে আমরা লুপের সাহায্য নিতে পারি। এখানে লুপ কিন্তু একাধিক প্রকার আছে, এক একটার এক এক রকম কাজ আছে। তো আমরা নর্মালি একটা এক্সাম্পল দেখে আসি। আমরা যদি এখন ইনকগনিটোতে গিয়ে, কয়টা খুলে রাখছি আমি ইনকগনিটো, আচ্ছা একটাই। যদি আমরা এখন ইউটিউবে ঢুকি, ইউটিউবে আমরা কি দেখতে পাবো দেখেন তো, অনেকগুলো ভিডিও আসছে না, একটু হয়তো লোড নিতে সময় নিচ্ছে। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো ভিডিও এখানে আসছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিডিওগুলো সবই কিন্তু সেম, মানে ভিডিওগুলোকে আমরা যদি একটা কার্ড হিসেবে ধরি সবই কিন্তু সেম, জাস্ট থাম্বনেইলটা আলাদা, নেমটা আলাদা, এই চ্যানেলের নাম, ভিউ কবে দিচ্ছে সেটা সাইডে থাম্বনেইল, এই সব কিছু খালি যার যেই ভিডিওর যেই মানে ডিটেলস সেটা শুধুমাত্র অ্যাড করা। ডিজাইন কিন্তু সেম জিনিসই কিন্তু দেখেন প্রতিটা জায়গায় জায়গায় আছে। এখন যারা এই ওয়েব পেজটা ডেভেলপ করছে তারা কি প্রতিটার জন্য আলাদা আলাদা করে একটা কার্ড তৈরি করছে? না, এরকম কিন্তু করেনি। তারা একটা কার্ড তৈরি করছে, এই যে এরকম যে কোনো একটা কার্ড তারা তৈরি করছে, এই যে এরকম ধরা যাক এই কার্ডটা, এরকম একটা কার্ড তৈরি করছে। তারপর ওরা একটা লুপ দিয়ে দিছে, একটা লুপ, যে লুপটা কিনা ঘুরে 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 অনেকগুলো কার্ড তৈরি করে দিচ্ছে, অর্থাৎ একই কার্ড একাধিক হয়ে গেছে। তো আমরা একটু এক্সাম্পল দেখি বা আমরা একটু বাস্তব জীবনে দেখি
তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা লুপ কি করে, লুপ হচ্ছে একই কাজ বারবার করতে হলে আমরা ব্যবহার করতে পারি। আমরা ধরা যাক এটা যে কোনো একটা নাম দিলাম আই, এটা যে একটা ভ্যারিয়েবল নিলাম আই ইকুয়াল টু 5, আই ইকুয়াল টু 5। আচ্ছা, ভারের পর যে আমরা লেট এবং কনস্ট দেখছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ভার আই, কারণ ভার যদি আমি ব্যবহার করি, আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের আগে যদি ভার ব্যবহার করি, তাহলে এইটা কিন্তু আমরা যত খুশি যত খুশি আমরা ইয়ে করতে পারবো। যখন আই লেখছে, আয়ের মান দিচ্ছে 5, এখন আমরা যদি একটু পরে আয়ের মান 6 দিয়ে দিই তাহলে সেটা কিন্তু ভ্যালিড, ঠিক আছে। যদি এখন আমরা রাইট দিয়ে দিই তাহলে কিন্তু এখন আয়ের মান কিন্তু 6 হয়ে গেছে, আমাদের আউটপুট দেখাবে 6, ঠিক আছে। আউটপুট হবে 6। তো এখানে কিন্তু আমরা চাইলেই যে ভার যদি দিই ফার্স্টে, তাহলে কিন্তু আমরা এই মানটা যে কোনো সময় ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। 7 দিলে 7 হয়ে যাবে, বা এখন যদি আমি একবার চেঞ্জ করছি, আরেকবার চেঞ্জ করে এখানে 10 দিয়ে দিলাম। প্রথমে ছিল 5, তারপর হয়ে গেছে 7, তারপর 10। যত খুশি আমি আয়ের মান এখন চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কনস্ট। আচ্ছা, কনস্ট পরে আগে লেট দেখাই। লেট দেখাইলাম। আচ্ছা, যদি আমি নর্মালি ভার দেই, ভার দিলে এই যে এখানে যে ভার আই দিলাম আই ইকুয়াল টু 5, আমি কিন্তু এখন ভার আরেকটা দিতে পারি, ভার আই ইকুয়াল টু 7, ঠিক আছে। আই কিন্তু দুইবার ডিক্লেয়ার করছে, একবার উপর একবার নিচে, এটা কিন্তু ভ্যালিড, জাভাস্ক্রিপ্টে ভ্যালিড। আমি আরেকবার ডিক্লেয়ার করলাম, দিলাম 10, ঠিক আছে, 19 দিলাম, 19 দিচ্ছি, যে 19 আসছে। কিন্তু আমি যদি এখানে লেট দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে এগুলো কিন্তু এরর দেখাবে, ঠিক আছে। দেখেন কোনো আসে নাই। এখন আমি ইন্সপেক্টে গিয়ে যদি আমি কনসোলে দেখি, একটা এরর দেখাই দিচ্ছে আমাদেরকে। যদি আমি একটা লেট দিলে আমি এই আই কিন্তু অনেকবার ব্যবহার করতে পারবো, কিন্তু অনেকবার ডিক্লেয়ার করতে পারবো না। দেখাচ্ছি আমি, কারণ এই যে আমি এখানে লেট দিছি। আপনি যখন ভার দিবেন তখন এরকম অনেকগুলা ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যখন লেট দিবেন তখন আপনি একবারই যে কোনো একটা ভ্যারিয়েবল একবারই সেটাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন। তারপর আপনি এই যে আই লেখে আয়ের মান আপনি যতবার খুশি চেঞ্জ করেন। আয়ের মান 10 দিয়ে দিলাম, 10 হবে এখন, এই দেখছেন 10। এখন আর কোনো এরর নাই। এখন আরেকটা হচ্ছে যে মানে একবার ডিক্লেয়ার করতে পারবেন, 1000 বার আপনি চেঞ্জ করতে পারবেন ভ্যালু, সমস্যা নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে কনস্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই যে আয়ের মান যে শুরুতে একবার ডিক্লেয়ার করে দিয়েছেন আই ইকুয়াল টু 5, এটাকে আপনি চাইলে আবার ডিক্লেয়ার করতে পারবেন না, ভ্যালুটা চেঞ্জও করতে পারবেন না, এটা একদম কনস্ট্যান্ট। আই ইকুয়াল টু যদি আমি এখন দিই 10, তাহলে এটা এরর থ্রো করবে। আয়ের মান 5 দিয়েছি তো, মানে এটা 5, এই দেখছেন এরর। এখন এটা কখনো চেঞ্জ করতে পারবেন না, এই যে একবার যে দিয়েছেন সেটাই ফাইনাল, এই মান আর কখনো চেঞ্জ করা যাবে না। এখন এটা আজীবন 5ই থাকবে এরকম। তো যাই হোক, এই হচ্ছে লেট এবং কস্ট, এগুলো হচ্ছে যা আগে ছিল না। এই জাভাস্ক্রিপ্টের সর্বশেষ ভার্সন যেটা 2015 সালে আসছে, সেটাতে অ্যাড করা হয়েছে এই দুইটা, লেট এবং কনস্ট। তো এগুলো নিয়ে অনেক কথা বলা যায়, আসলে এখন সময় নেই। আমরা দেখি হচ্ছে কি বলে এটাকে, লুপের ভিতর আমরা দেখি আই, বার আই নিলাম, আই নিলাম এখানে, বা আপনি চাইলে ফর ভিতর নিতে পারেন। আমি এখানে নিলাম ফর লুপ। আমরা আগে দেখব ফর লুপের লিখলে ফর লিখবেন আগে, ফর লেখার পর একটা প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেটে একটা ব্লক তৈরি করবেন। ব্লক তৈরি করে তারপর ভিতরে আমি কি করব, ভেতরে আমার 3টা জিনিস দিতে হবে, 3টা জিনিস। এই জিনিসগুলো সবগুলো এই যে সেমিকোলন দিয়ে আলাদা করা থাকবে, ঠিক আছে। 3টা জিনিস, মাঝখানে 2টা সেমিকোলন। প্রথম জিনিসটা কি, প্রথম জিনিসটার মধ্যে আমি দেখে দেবো ডিক্লারেশন আই ইজ ইকুয়াল টু 0, আই এর একটা মান দিয়ে দিলাম আমি এখানে। তারপর লিখে দিতে পারি আই যদি 0 হয় তাহলে কত পর্যন্ত থাকলে এটা ঘুরবে, আই ইজ লেস দেন 10। আই যতক্ষণ 10-এর থেকে কম থাকবে, অর্থাৎ আয়ের মান যতক্ষণ পর্যন্ত 10 থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এরপর আর লুপটা চলবে না। এরপরে দিতে হবে হচ্ছে কি বলে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমি ইনক্রিমেন্ট দিয়ে দিতেছি আই প্লাস প্লাস। অতএব যতবার এখন এটা দিয়ে এটার কি কাজ, এটার কাজ হচ্ছে যতবার এই লুপটা ঘুরবে ততবার আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। এখন এটা পোস্ট ইনক্রিমেন্ট দিচ্ছে, অর্থাৎ একবার যখন ঘুরবে তো ঘোরা শেষ হলে তারপর আয়ের মান বাড়বে, আগে বাড়বে না। প্রথমে আয়ের মান 1,
আই হচ্ছে কি 10 থেকে কম এবং আই এক করে বাড়বে যখন লুপটা একবার করে ঘুরবে। আমি ঘোরাটা একভাবে বুঝাই দিই আপনাদের, তো আপনারা যারা বুঝেন না বা এর আগে ক্লাসগুলো মিস করছেন হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আই এখানে আমরা এই জায়গায় আমরা যেই লেখাগুলো লিখবো আমরা ডকুমেন্ট আইটাকে কেটে দিই। আমরা এখানে যদি এখন ডিওসি ডকুমেন্ট ডট রাইট লিখে দিই আই, এখানে যদি আমি লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলে এই লেখাটা কিন্তু বারবার হবে। এখানে আমি একবার লিখছি, দেখেন তো আমার এখানে কয়বার আসে, দেখেন অনেকবার চলে আসছে। আমি একটা লাস্টে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ব্রেক দিয়ে দিলাম, দেখেন এই লেখাগুলো অনেকবার আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 বার আসছে। কেন 10 বার? সর্বপ্রথম হ্যাঁ বলেন, কে কি বলবেন? 9 বার আসবে না ভাইয়া? 9 বার কেন আসবে? 10 থেকে ছোট দেওয়া হয়েছে না, এই কারণে। 10 থেকে ছোট তো ভাই। 10 থেকে ছোট হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তো 0 থেকে 10 কাউন্ট করেন, 0 থেকে 9, ঠিক আছে 0 থেকে 9 হচ্ছে 10 বারই আসে। তো আচ্ছা, এটা বুঝতে হইলে আপনি চাইলে এখানে ইয়া করতে পারেন। আচ্ছা আমি দেখাই, আই এর মান প্রথমে কি 0, এই লাইনটা যখন ঢুকবে, এই যে কম্পিউটার যখন পড়া শুরু করবে প্রথম দেখবে কি var এর মান আই পড়বে, তাহলে কি আই এর কোনো মান দেওয়া নাই, অতএব শুধু একটা ডিক্লারেশন নেওয়া বা ভ্যারিয়েবল অ্যাসাইন করা। তারপর দেখবে যে ফর লেখা আছে, ফর লেখা মাত্রই আমাদের ব্রাউজার বা কম্পিউটার বুঝে যাবে যে এটা এখন একটা লুপ চালাতে হবে। তো লুপ চালাতে হলে কিছু কন্ডিশন লাগে, সেই কন্ডিশনগুলো সেই ভেতর থেকে কালেক্ট করা শুরু করবে। 3টা কন্ডিশন দেওয়া আছে এবং কন্ডিশনগুলো সেমিকোলন দিয়ে ভাগ করা। প্রথম কন্ডিশন বা প্রথম জিনিসটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে হলো আই এর মান, বা যেটার মাধ্যমে লুপটা ঘুরবে, আই ইকুয়াল টু 0। প্রথমে ব্রাউজার কী করলো, যে প্রথমে যে আমরা আই ডিক্লেয়ার করছি, চাইলে এখানে ডিক্লেয়ার না করে আমরা এখানে আইটাকে কেটে দিয়ে আমরা এখানে var লিখে দিতে পারি। একই কথা, প্রথমে var i ইকুয়াল টু 0, প্রথমে একটা ভ্যালু নিলাম, আই এর মান দিলাম 0। তারপর আমরা কন্ডিশন নিব, কন্ডিশনটা কি, i লেস দেন 10, i 10 থেকে ছোট হতে হবে। যতক্ষণ পর্যন্ত i 10 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত ফর লুপটা কাজ করবে, এবং যতবার এই লুপটা কাজ করবে প্রত্যেকবার কাজ করার শেষে i এর মান 1 করে বৃদ্ধি পাবে। 3টা শর্ত, এই শর্তটা প্রথমে ব্রাউজার পড়বে, পড়ার পর এই যে ব্লকটাকে দেখবে যে শর্তটা সত্য কিনা। যদি সত্য হয়, এই যে i এর মান তো 0, 10 থেকে অবশ্যই ছোট, অতএব এই ব্লকটাকে দেখবে যে সত্য। তারপর কি করবে, এই ব্লকটা কাজ করবে, এই লাইনটা প্রিন্ট করবে। সে প্রিন্ট করার পরে এই যে আই এর মানটা যেটা 1 করে বৃদ্ধি, অর্থাৎ 0-র সাথে 1 যোগ করে 1 বৃদ্ধি পাবে। কাজ শেষ, এই যে ব্লক পর্যন্ত, এই ব্লকটা শেষ। তারপরে সে আবার ঘুরে এই যে এই জায়গায় আসবে ফরে এসে এবার আয়ের মান কত হবে, এখানে আয়ের মান বলতো একজন, একবার ঘোরার পরে আয়ের মানটা কত হবে? 2 1 ফার্স্ট আসবে 1 হবে, 0 এর পরে 1 0 পরে 1, 2 এর পরে 2। তারপর কি এই যে আয়ের মান 1 আসছে, 1 এখানে তো আয়ের মান হলো কত, 1 কি 10 থেকে ছোট নাকি বড়? এই কন্ডিশনটা কি সত্য না মিথ্যা বলেন? এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য। যেহেতু সত্য হয়েছে, সেহেতু কি করবে, সে আবার এই লাইনটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে কি করবে, আয়ের মান আবার 1 করে বাড়াবে, বাড়ানো শেষ, সে আবার ফরের মধ্যে ফেরত যাবে। এমন করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আসবে, প্রিন্ট করবে। সর্বশেষ আবার এসে 1 করে বৃদ্ধি হবে, হয়ে যাবে কত, 10 হয়ে যাওয়ার পরে সে কন্ডিশনটা চেক করবে যে সত্য কিনা। আয়ের মান কত, 10 কি 10-এর থেকে ছোট? এই সত্য হয় না মিথ্যা হয়? না ফলস, যেহেতু ফলস সেহেতু এই সে আবার আর ঢুকবে না এখানে, সেই লুপ থেকে বের হয়ে যাবে। অতএব এভাবে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি আরেকটা দেখাই, এটা কনক্যাটিনেশন। আমরা তো দুইটা সংখ্যা যোগ দেখছি প্লাস চিহ্নের সাহায্যে, ধরা যাক 1 প্লাস 2, এই তো 1 প্লাস 3। এবার আমরা দেখবো হচ্ছে এই প্লাস চিহ্নের সাথে কিন্তু দুইটা স্ট্রিংও যোগ করা যায়, মানে দুইটা স্ট্রিং একসাথে যোগ এক করা যায়, স্ট্রিং বা নাম্বার এরকম কিছু। এটা স্ট্রিং যেহেতু এখানে আছে, আমি যদি এটা লাস্টে যে স্ট্রিং যেটা, এটা লাস্টে যদি আমি একটা প্লাস চিহ্ন দিয়ে আই লিখে দিই, তাহলে আমরা আই এর মানটা কিন্তু দেখতে পাবো। সরি, ব্রেকটাকে পরে না লিখে আগে লেখা ভালো। আগে আই লিখি শুরুতে, আই তারপর প্লাস চিহ্ন দিয়ে
হ্যালো ওয়ার্ল্ড। দেখেন তো এই যে প্রথমে কি 0 0, তারপরে কি 1 2, মানে যেভাবে লুপটা ঘুরছে দেখছেন। বুঝতে পারছি। মানে আমরা কিন্তু চাইলে আই এর মানটা এখানে মাঝখানে দেখতে পারি, যে এখানে যে আইটা ঘুরতেছে, আই এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমরা ব্লকের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, আর কি কি লুপ আছে? হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভিতরে এই যে আমরা যে ফর লুপের ভিতরে কিন্তু সব রকমের ডিটেলস দেওয়া থাকে, যে আই এর মান কত, আই কত থেকে মানে ভিতরে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা না থাকবে, এবং কি আই ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে সেটা কিন্তু লেখা থাকে। তো হোয়াইল নামে আরেকটা লুপ আছে, সেটাতে এরকম এত কিছু লেখা থাকে না। হোয়াইল শব্দের বাংলা অর্থ কি? যতক্ষণ। ঠিক আছে, তো হোয়াইল তারপরে কি কন্ডিশনার দিতে হবে, কন্ডিশন দিয়ে দিলাম আমি। প্রথমে আগে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে, কারণ ভিতরে অ্যাসাইন করা সম্ভবত যায় না। বার আই ইকুয়াল টু দিলাম হচ্ছে 0। এবার আমরা একটা কন্ডিশন দিই, আই যদি 10 থেকে ছোট হয় তাহলে লুপটা চলবে। ব্লক দিয়ে দিলাম, হোয়াইলের পর একটা ব্লক। এখন যদি আমি লিখে দিই রাইট আই লিখে একটা প্লাস চিহ্ন দিয়ে, একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। আমরা আইটাকে প্রিন্ট করতে যাচ্ছি, আমরা অন্য কিছু প্রিন্ট করব না। আই ইকুয়াল টু 0। এখন যদি আমরা এইটাকে রান করি, সেটা কিন্তু ইনফিনিট লুপ হবে, মানে এই লুপ কোনো দিনও শেষ হবে না, এরকম অবস্থা হবে। আচ্ছা, এখন ইনফিনিট লুপ পরে দেখি আমরা এখানে নর্মালি আমরা দেখি হোয়াইল লুপে কি হয়। হোয়াইল লুপে আমরা প্রথমে আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, ডিক্লেয়ার করতে হবে এবং অ্যাসাইনও করে দিতে হবে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে। আমরা ভ্যারিয়েবলের ভ্যালু আই হিসেবে দিলাম 0। তারপর এখানে আমরা কি বলে কন্ডিশনটা দিয়ে দেবো, আই কি 10 থেকে বড় নাকি ছোট। এখানে দিয়েছি আমি আই 10 থেকে ছোট। যতক্ষণ পর্যন্ত আই 10 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু। ঠিক আছে, তো এরপর আমরা কি দিছি, এই আমরা প্রিন্টটা পরে দেখি। তারপর আমরা কি দিলাম ডকুমেন্ট ডট রাইট, আইয়ের মান দিলাম হচ্ছে আইয়ের মানটা আমরা প্রিন্ট করবো, তারপর একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব। সবার শেষে দিয়ে দেবো আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান 1 করে বাড়বে। যদি এটা আমরা না দেই তাহলে কি হবে, যদি এটা না দিই তাহলে আয়ের মান আজীবন 0ই থাকবে, এবং 0 সবসময় 10 থেকে বড়, অতএব এই লুপটা আজীবন চলতেই থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইনফিনিট লুপ। কথা ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, এবং ইনফিনিট লুপ আপনার ব্রাউজার এটা আজীবন রান করতেই থাকবে, কোনো আউটপুট দেখাবে না, এবং পিসিতে সমস্যা থাকলে পিসি আমার মতো ক্র্যাশও করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে হোয়াইল। এখন হোয়াইল লুপে আমরা কি হয়, বেসিক্যালি প্রথমে আগে শর্তটা চেক করে, যে শর্ত কী লেখছে এখানে। যদি কী লেখছে সেটা আগে দেখবে, তারপর যদি আমাদের কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের ব্লকের ভেতর যাবে। ব্লকের ভেতর গিয়ে এক্সিকিউট করে তারপর এই ব্লকের যে জায়গায় শেষ, সেখান থেকে আবার আগের জায়গায় ফেরত আসবে এবং আবার লুপটাকে চেক করবে। যদি সত্য হয় তাহলে আবার ব্লকে ঢুকবে, কন্ডিশনটা শেষ হবে, শেষে গিয়ে আবার ব্লকের ভিতর ঢুকবে, মানে কন্ডিশনে চেক করবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা মিথ্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা চলতেই থাকবে। কিন্তু আমরা যদি এমন চাই যে আগে আমাদের কাজটা হবে তারপর কন্ডিশনটা চেক হবে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল। এরপরে এটা হচ্ছে ডু, এখানে কোনো কন্ডিশনের জন্য কোনো প্যারেন্থিসিস নাই, তারপর লিখতে হবে হোয়াইল। এটার ভেতরে আমাদের কন্ডিশন দিতে হবে, দিলাম আই ইজ লেস দেন 10। ঠিক আছে, দিলাম। তারপরে কি হবে, আগে কাজটা হবে, তারপর যদি হোয়াইল লুপটা চেক করবে, মানে লুপ চেক করবে। যদি চেক সত্য হয় তাহলে আবার করবে, আবার কাজটা শেষে আবার চেক করবে যে হোয়াইল সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আবারও করবে। এবার যতক্ষণ পর্যন্ত না মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। আমরা প্রিন্ট করি, রাইট দিলাম হচ্ছে আই, তারপরে হচ্ছে কনক্যাট করি, এটার সাথে কনক্যাট শব্দ তো যুক্ত করা, ঠিক আছে, সংযোজন করা। আইয়ের সাথে আমি ব্রেক ট্যাগটা সংযোজন করে দিলাম। এখন যদি চেক করি, মজার বিষয় চেক দেখেন, আসার কথা আবার পিসি ক্র্যাশ করার আগে ক্লোজ করে দিই। এখানে আই প্লাস প্লাস দিতে ভুলে গেছি। ঠিক আছে, আই প্লাস প্লাস অবশ্যই দিতে হবে, তা না হলে ওই আয়ের মান আজীবন 0ই থাকবে এবং এটা কখনোই ব্রাউজার শেষ করতে পারবে না, আজীবন লুপটা ঘুরতেই থাকবে।
ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, তো দেখেন এখানে কি হয়েছে, প্রথমে আয়ের মানটা, আয়ের মান 0, তারপর কি করছে, চেক করছে 10, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তারপরে এভাবে চেক করতে করতে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা হয়েছে ততক্ষণ পর্যন্ত চলতেই আছে। তো আগে মানটা চেক করছে, এরকম অনেক সময় হইতে পারে যে আগে মানটা চেক করা থাকতে পারে, পরে কন্ডিশন দেখতে হইতে পারে, মানে আগে প্রিন্ট করে তারপর পরে চেক করতে হইতে পারে। এরকম হইলে আপনারা ডু হোয়াইল ব্যবহার করতে পারেন। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি, সুইচ। সুইচের ভেতর কি আছে? সুইচের ভেতর হচ্ছে কেস নাকি, সরি এভাবে না মেবি, সুইচের এই তো ভুলে গেছি, কারণ আমি যদি একটু গুগল করে দেখি জাভাস্ক্রিপ্ট সুইচ, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট সুইচ স্টেটমেন্টের ভিতর কি আছে? সুইচ স্টেটমেন্টের ভিতর এক্সপ্রেশন দেওয়া থাকবে, তারপর কি কেস, ডিফল্ট পাবে, এরকম ভাবে দেওয়া থাকবে। ওকে, যদি আমি লিখি এস ডাব্লিউ সুইচ, তারপর কি একটা প্যারেন্থেসিস দিতে হবে এবং ভিতরে দিতে হবে আই। ইজ ইট ওয়ার্ক? আচ্ছা, মেবি একটু সিনট্যাক্সটা একটু আমার ভুলে যাচ্ছি বা যে কোনো কারণে। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমরা এখানে ভ্যালুটা যেই যার সাথে কম্পেয়ার করতে যাচ্ছি সেটার ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা এখানে লিখব কেস। আমাদের কেস নাম্বার, কেস যদি হয় 1, মানে আয়ের মান যদি 1 হয়, ঠিক আছে, 1 হলে এখানে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট এভাবে না, ডকুমেন্ট ডট রাইট কি লিখতে হবে, দি ইজ 1। তারপর যদি ব্রেক দিতে হবে, তবে কি কেস, কেস দিলাম এখানে 0। তারপর কি লিখতে হবে, ডকুমেন্ট রাইট 0। এখন নর্মালি যদি আমরা চেক করি, দি নাম্বার ইজ 0, ঠিক আছে। কিভাবে হলো, কি হলো এখানে অ্যাকচুয়ালি, আমাদেরকে প্রথমে এটার একটা সুইচ নামে একটা কিওয়ার্ড নিতে হবে, তারপর এটা প্যারেন্থেসিসের ভেতর আমরা যেটার সাথে কম্পেয়ার করতে যাচ্ছি যে জিনিসটা, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমরা আইটাকে চেক করতে যাচ্ছি, তাই এখানে আমি আই দিয়ে দিলাম এবং সেখানে একটা ব্লক তৈরি করলাম। ব্লকের ভিতরে আমরা এভাবে ছোট ছোট আর কিছু কন্ডিশন দিয়ে দিব। প্রথমে লিখব কেস, কেস লিখে 1 লিখছি। যদি আই আর 1 সমান হয় তাহলে এই পরের লাইনটা প্রিন্ট হবে, দ্য ইজ 1। প্রিন্ট হওয়ার পরে এই যে ব্রেক দিয়ে দিতে হবে। ব্রেকের কাজ কি এখন হয়তো আপনারা ভালোভাবে বুঝবেন না, জাস্ট এটা বুঝে রাখেন যে এখানে কাজটা শেষ করে দিতে হবে, মানে এখানে প্রিন্টটা করলাম, করা শেষ, অতএব এখানে ব্রেক, মানে কি কাজ শেষ। কাজটা শেষ করে দেওয়ার জন্য এখানে ব্রেক দেওয়া হয়, ঠিক আছে। তারপরে কি কেস 0, যদি আয়ের মান 0 হয় তাহলে কি এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করা শেষ হইলে তারপর কি ব্রেক দিয়ে দিবে। এখন আপনার কোনটার সাথে ম্যাচ হইল না, কোনো কন্ডিশনের সাথে ম্যাচ হইল না, সেক্ষেত্রে আপনি ডিফল্ট দিতে পারেন। ডিফল্ট ডকুমেন্ট ডট রাইট দিলাম, একটা লেখা দিলাম নাথিং, লাস্টে ব্রেক, লাস্টে কি ব্রেক দেওয়া লাগে? এটা আমি না দিলে হয়, সম্ভবত না দিলেও হয়, হ্যাঁ সম্ভবত না দিলেও হয়। তাহলে কি লাস্টেরটা ব্রেক দেওয়া লাগে না বেসিক্যালি, কারণ লাস্টের পরে এমনি শেষ হয়ে যায়, আর এখানে আর ব্রেক দেওয়া লাগে না। তো এখানে ডিফল্ট পাবে, যদি কোনটার সাথে ম্যাচ না করে অতএব সেখানে ডিফল্ট পাবে কি করবে, নাথিং লিখে দিবে। আমরা যদি এটা প্রিন্ট চেক করি, নাম্বার ইজ 0, আমরা নাম্বার এখানে যদি 10 দিয়ে দিই তো দেখেন আসবে নাথিং, কারণ কি এই যে এই কন্ডিশনের সাথে ম্যাচ করে নেই, এই যে এই কন্ডিশনের সাথে ম্যাচ করেনি, 0-র সাথে ম্যাচ করেনি, অর্থাৎ আইটা 1ও না 0ও না, আয়ের মান হচ্ছে 10, আয়ের মান 1-এর এইটার সাথেও মিলে নেই, এটার সাথেও মিলে নেই, তার কারণে সুইচ কোনটার সাথে ম্যাচ করে না করার কারণে এই প্রথমটাও প্রিন্ট করবে না, দ্বিতীয়টা প্রিন্ট করবে না, বাই ডিফল্টভাবে যেটা দেওয়া আছে ডিফল্ট সেটা প্রিন্ট করবে। এই হচ্ছে সুইচের কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কয়জন আছে? 20 জন।
আছে 15-16 জন আছে। কার কোনো প্রশ্ন আছে? না ভাই নয়ন ভাই আপনার কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে ভাই, বুঝছি, প্র্যাকটিস করতে হবে এগুলো। আচ্ছা, শান্তনু সরকার ভাই আপনার কোনো প্রশ্ন আছে? না কোনো প্রশ্ন নেই। শিহাব হোসেন? না ভাই আপাতত নাই। আচ্ছা, আপাতত না থাকলেই ভালো, থাকলে আরো ভালো, প্রশ্ন থাকলে আরো জানা যায় বেশি। এর সর্বশেষ যে টপিকটা আজকের মতো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে কি জিনিস? আপনার ধরা যাক আপনি আপনার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে, ধরা যাক 20 জন স্টুডেন্ট আছে, তাহলে আপনি 20 জন স্টুডেন্টের নাম্বার যোগ করতে দিতেছেন, সবার নাম্বার একসাথে যোগ করতে দিতেছেন, তাহলে কি আপনাকে সবার নাম্বারটা নিতে হবে না? মানে এখানে লিখতে হবে না var and student 1 equal to 10, তারপর কি এভাবে লিখতে হবে না student 2, এত কম নাম্বার কেউ পায় না, অর্থাৎ 70 লিখে দিই, দিলাম 90। এবার কি আপনাকে 20 জন স্টুডেন্টের নাম নিতে হবে কিনা? তো এটা কি একটা প্যারাদায়ক কাজ হয়ে গেল না যে এতগুলো স্টুডেন্টের নাম নিব, আমরা এখানে লিখব। তো এই জন্য মানে এতগুলো জিনিস যদি আমরা একসাথে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এতগুলো ভ্যারিয়েবল না ডিক্লেয়ার করে একটা ভ্যারিয়েবলের ভিতরে যদি আমরা সবগুলো ডেটা রেখে দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে আপাতত অ্যারে। অ্যাজ এ বিগিনার এটাই আমাদের টপিক, যে অ্যারে। যখন আপনারা সি পড়বেন, সি প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনারা তো অ্যারেটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবেন। জাভাস্ক্রিপ্টে আপাতত এটাই অ্যারে, ঠিক আছে? যে একটা জিনিসের ভেতর বা একটা ভ্যারিয়েবলের ভেতর অনেকগুলো ডেটা রাখতে হবে, এ রাখার ওয়েটাই হচ্ছে অ্যারে। বার ধরা যাক আমি এক্সের ভিতর অনেকগুলো ভ্যালু রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করব। অ্যারে ডিক্লেয়ার করার একাধিক ওয়ে আছে। একটা হচ্ছে নিউ লিখে ARRAY অ্যারে লিখে তারপর সেটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো এবং এটার ভিতরে 1 2 3 এবং অনেকগুলো ভ্যারিয়েবল লিখে দিব। সংখ্যা না লিখে আমি নামও লিখে দিতে পারি, বা স্ট্রিং যেটাকে বলে। এরকম আমরা একাধিক স্ট্রিংও নিতে পারি, ঠিক আছে? আমরা নাম্বারই নেই প্রাথমিক সুবিধার্থে, 1 2 3 4 নিলাম। এভাবে আমরা চাইলে নিতে পারি, অথবা আমরা অন্যভাবে নিতে পারি, var y equal to new শুধু অ্যারে নিয়ে 1 2 3 4 5 এভাবে আমরা অ্যারে নিতে পারি, অর্থাৎ নিউ কিওয়ার্ডটা না দিলেও আপাতত চলে। এখন এই দুইটা যদি ক্রিয়েট করি, এই জিনিসটাকে কিন্তু অবজেক্ট বলা হয়। অবজেক্ট সম্পর্কে আপনাদেরকে যেহেতু পড়ানো হয়নি, অবজেক্ট যেহেতু একটা কমপ্লিকেটেড একটা জিনিস, ঠিক আছে? অতএব এত কমপ্লিকেটেড জিনিস আমাদের যাওয়া দরকার নেই, আমাদের জন্য ইজি ওয়ে আছে। অবজেক্ট আপনাদের পড়ানো হয়নি, তারপর আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা নর্মালি ইজি মেথডটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট বলা হয়। থার্ড ব্র্যাকেট এখানে প্রোগ্রামিংয়ের ভাষায় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে? এখানে আমরা চাইলে 1 2 3 4 এভাবে নিতে পারি। এখন আমরা এখান থেকে তো ভ্যালু তো নিলাম, অনেকগুলো ভ্যালু নিলাম। এখন আমরা এটা প্রিন্ট করবো কীভাবে, বা এটা নিয়ে আমরা কাজ করবো কীভাবে? ডকুমেন্টের যদি আমরা এখানে x দিয়ে দিই, তাহলে কী করবে? সবগুলো ভ্যালুর মান দিয়ে দিবে। সবগুলো ভ্যালুর মান এসে দেখেন 1 2 3 4 কমা কমা আকারে দিয়ে দিচ্ছে। আমরা তো এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি আলাদা আলাদাভাবে। এখন এই যে ভ্যালুগুলো, প্রতিটার ভেতর কিন্তু একটা করে মান দেওয়া আছে, মানে কি বলে এটাকে, আলাদা করে একটা নাম্বার আছে, ঠিক আছে? এখানে আমি 1 2 3 4 না দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে দিই, 56 ফুল স্টপ না, কমা 47 12 11 এভাবে, ঠিক আছে? অনেকগুলো 4টা সংখ্যা নিলাম। এই 4টা সংখ্যার কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার ধরতে পারেন সংক্ষেপে। এই অ্যারেতে সেটাকে বলা হয় ইন্ডেক্সটাকে আপনার নর্মালি সিরিয়াল নাম্বার ধরতে পারেন, যে প্রতিটা নাম্বার কিন্তু একটা সিরিয়াল আছে। প্রথম সিরিয়াল হচ্ছে 0, সিরিয়াল নাম্বার শুরু হয় 0 থেকে। প্রথমটার সিরিয়াল হচ্ছে 0, পরেরটা সিরিয়াল হচ্ছে 1, তারপর কি 2 3 এভাবে। তো আমরা সিরিয়াল যেহেতু 0, এই 0 সিরিয়াল ধরে যদি আমরা এটাকে ডাকি, এক্সের পরে কি একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো, দিয়ে সেটার ভিতরে যদি আমরা 0 লিখে দিই, তাহলে দেখেন 56টা প্রিন্ট হবে। এই যে 56, ঠিক আছে? 56 প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমার পিসিটা আবার একটু ল্যাগ করতেছে কোনো কারণে। আচ্ছা, তো 56 প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা দ্বিতীয়টা চাই, তাহলে কি লিখতে হবে?
1 লিখলে তাহলে দেখেন দ্বিতীয়টা আসবে, অর্থাৎ n-1। এটার ইন্ডেক্স নির্ণয় করার মেথড হচ্ছে n-1। যততম সংখ্যা তার থেকে 1 বিয়োগ দিলে ইন্ডেক্স বের হবে। এটা দ্বিতীয় সংখ্যা 2 এর থেকে 1 বিয়োগ দিলাম, ইন্ডেক্স নাম্বার 1। ঠিক আছে, n-1 এই মেথডে এই ইন্ডেক্সটা কাজ করে। বুঝতে কোনো সমস্যা হলে বলেন। ঠিক আছে, অতএব এখানে আপনার কি করব, আমরা এখানে হচ্ছে আমি যদি আর একটু ক্লিয়ারলি বলে দিতে পারি, বলে দিই, সেটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল নেম নেবেন আপনারা শুরুতে। ভ্যারিয়েবল নেম নিয়ে শেষে কি করবেন, এটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবেন ইন্ডেক্স। এটা হচ্ছে মেথড। ভ্যারিয়েবল নেম, তারপর তার পাশে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেই ইন্ডেক্সটা দিয়ে দিবেন, তাহলে সেই কাজ হবে। এখন আমি চাইতাছি এই যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর যোগফল। তাহলে আমরা এখানে ফর লুপ চালাতে পারি সিম্পলি ফর। আচ্ছা, এখানে এটা দেখুন, আগে একটা দেখাই। আমি তো এখানে যাতে যাচ্ছি যে টোটাল কয়টা সংখ্যা আছে। এখানে তো 4টা আছে, 40টা থাকতে পারে, 400টা থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে টোটাল কয়টা আছে, কয়টা সংখ্যা বা কয়টা ভ্যালু আছে এই অ্যারের ভেতর সেটা জানতে। সেক্ষেত্রে আমরা প্রথমে ভ্যালুর নামটা লিখবো, তারপর লিখবো ডট লিখে লিখবো যে হচ্ছে লেংথ। তাহলে টোটাল কয়টা আছে সেটা আমরা পেয়ে যাব। টোটাল কয়টা আছে, 4। ঠিক আছে, এখন যদি আমি আরও একটা সংখ্যা বাড়াই, এখানে লিখলাম হচ্ছে 33। ঠিক আছে, তাহলে দেখেন এখন 5 চলে যাবে, এখন কি একটা সংখ্যা বাড়ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা লিঙ্ক এটাকে আপাতত কমেন্ট করে আউট করে দিই। ফর var I equal to 0। ঠিক আছে, I equal to 0 না, সবগুলো সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি, যোগ পরে করব। তারপর লিখবো I is less than x dot length, অর্থাৎ যতগুলো লেংথ যত বড় তার থেকে কম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। I প্লাস প্লাস লেংথ যদি হয় 5, তাহলে কি I যতক্ষণ পর্যন্ত 5 এর থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা কাজ করবে। ডকুমেন্ট ডট রাইট, তারপর লিখবো হচ্ছে x, তারপর কি ভিতরে একটা দিতে হবে না, কেবল ইন্ডেক্স হিসেবে আমি দিয়ে দিলাম i। এর মানে তো 0 থেকে 1 1 করে বাড়বে, তাই না? তাহলে আমরা i দিয়ে দিলাম। তারপরে কি দিয়ে দেবো, একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এবার দেখেন তো এই যে সংখ্যাগুলো কি 1 1 করে চলে আসছে কিনা। ভাই আবার রিপিট করেন এটা। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, আপনাকে x লেংথ এটা কি আমরা বুঝতে পারছি? জি, এটা বুঝতে পারছি। আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম i, রাইট? জি, হোয়াট ইজ দিস, পরে দেখতেছি। আচ্ছা, প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম i কে কি i এর মান দিলাম 0। ঠিক আছে, 0 থেকে শুরু হবে। লুপ তো আমরা বুঝতে পারছি না, তাই না? ফর লুপ। জি, আচ্ছা, i হবে i সর্বদা এই যে x লেংথ, মানে x এর যে লেংথ আছে দৈর্ঘ্য, x যে আমরা অ্যারে নিছি সেটা লেংথের থেকে ছোট। ঠিক আছে, 5 আছে, 5 থেকে ছোট থাকবে সব সময়, 0 1 2 3 4 এই তো। এবং i এর মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই এখন x এর মান যেহেতু 5, x লেংথ মান যেহেতু 5, অর্থাৎ 5 0 1 2 3 4 এই তো বৃদ্ধি পাবে, তাই না? আমি যদি এখন x এভাবে না লিখে এটা কেটে দিয়ে শুধু i লিখি, তাহলে প্রিন্ট করি, দেখি তো কি আসে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, 0 1 2 3 4 আর মান তো 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখন যেহেতু x এর ইন্ডেক্সটাও আছে 0 1 2 3 4, তাই আমরা x লিখে তারপর সেটার ভিতরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেখানে যদি আমরা i টা লিখে দিই, আর মান যেহেতু 1 2 3 4 করে বাড়তেছে, তাহলে কি আমরা এই যে এই মানগুলো বের করতে পারবো না? জি, তাহলে এই যে মানগুলো বের হচ্ছে এবং একটা করে ব্র্যাকেট দিতেছি, মানে ব্রেক ট্যাগ দিতেছি। বুঝা গেছে ভাই? জি ভাই বুঝছি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এই হচ্ছে লুপ অ্যারের কাজ, অর্থাৎ অ্যারের ভিতরে আমরা একাধিক ডেটা রাখতে পারি এবং ডেটাগুলো আস্তে আস্তে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপর আমরা আমরা কেটে দিলাম না। আর ভাই আরেকটা কিন্তু ফর লুপের কাজ দেখেছিল, সেটা হচ্ছে ফর
ফর ইন, ফর ভিতর লিখে দেব, লিখে দিতে পারি var বার দিলাম z বা n ইন z x, নাকি এভাবেই তো, নাকি আমি কোনো ভুল করতেছি? ওকে ওকে, বুঝতে পারছি। তো n ইন z, এই তো। তো আমরা সেম কাজটা এত কিছু এত প্যাচ গোস না করে আমরা কিন্তু একটা ইজিয়েস্ট ওয়ে আছে এখানে, সেটা হচ্ছে ফর ইন। যদি আপনারা, আমি মনে করি যে আগের যে লুপটা আছে সেটা আপনাদের কাছে রিলেভেন্ট লাগার কথা, সেটা যদি কারো সমস্যা তৈরি হয় তাহলে এভাবে লিখতে পারেন, ভ্যারিয়েবল, প্রথমে একটা ভ্যারিয়েবল দিবেন var n, ঠিক আছে, তারপর দিবেন ইন, ইন এক্স লিখে এক্স দিয়ে দিবেন, মানে কি এক্স এর এক্স যতক্ষণ এক্স লুপটার ভিতর যে এক্স অ্যারেটার ভিতর যতক্ষণ পর্যন্ত মান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। মেন কথা হচ্ছে এক্স ভেরিয়েবলের এক্স যে অ্যারেটা আছে, অ্যারে ভেরিয়েবল, সেটার ভিতরে যতক্ষণ পর্যন্ত মান থাকবে, যতগুলো মান থাকবে ততক্ষণ পর্যন্ত ফর লুপটা ঘুরবে এবং n এর মান 1 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি লিখে দিই এক্স, এক্স তারপর ভিতর ইন্ডেক্স হিসেবে যদি দিয়ে দিই n, তাহলে তো আমাদের কাজটা হয়ে যাচ্ছে। আমার মনে হয় না বোঝার কথা না, কেউ কি বুঝতে, কারা কারা বুঝতে পারেন একটু বলেন। আমি নিজেই বুঝতে পারিনি। আচ্ছা, আমরা একটা অ্যারে নিলাম, রাইট? অ্যারের মান হচ্ছে এক্স, এক্স ওয়াই জেড, যে কোনোটা কিছু দিয়ে দিই, এক্স ওয়াই জি। তারপর দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা ফর লুপ নেব, ফর, এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? তারপরে ভিতরে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নেব, var n, n নিছি, n লিখে একটা ইয়ে নিব। এন বলতে কি বুঝাইতেছে? কোনটা ভাই? এন বলতে কি বুঝাইতেছে? বলতেছি, এক n ইন, ইন এক্স ওয়াই জেড, ঠিক আছে? এই যে ইন লুপ, যেটা ফর ইন লুপের মধ্যে যখন কোনো অ্যারে, ঠিক আছে, ইনের পর যে অ্যারেটা থাকবে সেই অ্যারের ভিতর যে কয়টা মান থাকবে, ঠিক আছে, কয়টা মান আছে না, 5টা মান, এই 5টা যতক্ষণ পর্যন্ত মান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। কথা ক্লিয়ার? 5টা লুপ আছে, ওদের 5 বার ঘুরবে নাকি? জি, বুঝতে পারছি এটা। আচ্ছা, তা এবং n এর মান প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে, n এর মান প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে ইনডেক্স অনুযায়ী। মানে এখানে শর্টকাট আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যদি লিখতে পারি n এর মান 1 করে বৃদ্ধি পাবে বলতে কি, n এর এই যে ইনডেক্স অনুযায়ী বৃদ্ধি পাবে। প্রথমটা কি 0, অতএব n এর মান প্রথমে থাকবে 0, তারপর থাকবে 1, তারপর 2, তারপর 3 এভাবে। তাহলে আমরা যদি ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিই এক্স ওয়াই জি, তারপর এটার ইনডেক্সের জায়গায় n দিয়ে দিলাম এবং একটা ব্রেক টেক দিয়ে দিলাম যাতে করে পাশাপাশি না আসে, এবং লাস্টে সেমিকোলন। তাহলে কি আমাদের কাজটা হয়ে গেল? কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আজকে আপাতত আমাদের ভাইয়া এইখানেই। এনটাই আমি বুঝতে পারি না, এনটা কিসের জন্য নিছে? n, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো nটা আমি বলি যে এখানে n এ যে কোনটা ভ্যারিয়েবল দিবেন, n না দিয়ে এখানে l হইতে পারে, বা আপনার একটা রিলেভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ একটা নিয়ে আমি a নিলাম, সাপোজ a নিলাম, তারপর কি a যখন আমি নিছি এই জায়গায় যে কোনো একটা ভ্যারিয়েবল মান নেবেন, n বা a যে কোনো কিছু নেওয়ার পরে এখানে এই এক্স ওয়াই জেড যেই ইয়াটা অ্যারেটা, অ্যারের ভিতর যতক্ষণ মান আছে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা ঘুরবে, ঠিক আছে? ফর লুপটা ততক্ষণ পর্যন্ত লুপ হবে বা ঘুরবে, এবং প্রতিবার এর মান যেটা, এর মান হবে এই ইন্ডেক্সের মান। একবার প্রথমবার যখন ঘুরবে তখন 56 যে ইন্ডেক্স নাম্বার সেটার মান হবে a, দ্বিতীয়বার যখন ঘুরবে তখন 47-এর যে ইন্ডেক্স অর্থাৎ 1, সেটার মান হবে, এর মান হবে সেটা, এই তো এভাবে হবে। বলেন এবার বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি বুঝতে পারছি। এক্স ওয়াই জি, যেহেতু প্রতিবার যেটার মান সেটাই আসবে, সেটা আমি এ দিয়ে দিলাম, অতএব এ এর এই হচ্ছে ওইটার ইন্ডেক্স। ভাই এটা প্র্যাকটিক্যাল কি? হুম, এটা প্র্যাকটিক্যাল ব্যবহার কি?
প্র্যাকটিক্যাল ব্যবহার ওই যে মানে যে কোনো একটা লুপ আপনি ধরা যাক এই যে এই লুপ অনুযায়ী আপনি প্রিন্ট করতে দিতেছেন, প্রিন্ট না হয় যোগ হতে পারে, আমি যোগ করে দেখাই দাঁড়ান, এটি আজকে লাস্ট টপিক। এই যে আপনি যে কোনো একটা অ্যারে থেকে বিভিন্ন ভ্যালু বের করে নিয়ে আসলেন, ঠিক আছে? এখন আপনি কি চাইলে কি সবগুলো মান প্রিন্ট একসাথে যোগ করতে পারবেন না? var x y সরি সাম দিলাম, সাম, ঠিক আছে? যোগফল ধরতে আমি সামের মান দিলাম 0, এবার আমি এটা প্রিন্ট করা বাদ দিলাম sum ইজ ইকুয়াল টু সাম প্লাস x y z, তারপর দিলাম হচ্ছে a, ঠিক আছে? অতএব কি হবে, প্রথমবার সামের মান 0 হলো, তারপর কি হলো, এই প্রথম ফর লুপের ভিতরে ঢুকলো, তারপর কি হলো, সামের মান হবে সাম, অর্থাৎ সাম মান কত 0 সাথে এই যে এক্স ওয়াই জেড প্রথমটা অর্থাৎ 56, প্রথমবার যখন লুপ করবে তখন তো এক্স ওয়াই জেড ইন্ডেক্স এ এটার মান কত 56 না? কথা বলেন একটু। জি। তাহলে কি এই সাম অর্থাৎ 0 এবং 56 যোগ হবে, যোগফল যা হবে সেটা হবে এই সামের ভেতর ঢুকবে। আমরা এই এত বড়টাকে একটু সংক্ষেপ করে কেটে, এই সাম দুইবার লিখতে হইতেছে, এটাকে কেটে আমরা আরেকটু সংক্ষেপ লিখতে পারি প্লাস এবং সমান চিহ্ন, ঠিক আছে? এটা আর আগেরটা সেম জিনিস। এই যে সাম, এই সামের সাথে আবার সাম প্লাস করে এক্স ওয়াই জেড এটাকে না লিখে আমরা এক্স এর সমান চিহ্নের আগে যদি প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলেই হয়ে যায়। লিখছি তো? তাহলে কি এবার যতবার করে ঘুরবে ততবার কি সামের সাথে কি এক্স ওয়াই জেড একটা মান যোগ হবে না? যোগ হবে, যোগ হয়েছে। এবার যদি আমি সবার শেষে পুরো লুপটা ঘোরার পরে তারপর যদি আমি প্রিন্ট করে দিই ডকুমেন্ট ডট রাইট sum, দেখেন তো সবগুলোর যোগফল আসে কিনা, আসছে 159, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মানে এইভাবে আর কি আপনি চাইলে যে কোনো একটা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ বা একাধিক সংখ্যার কাজগুলো করতে পারবেন। মানে লুপের যে কাজটা, একটা কাজ বারবার ঘুরে ঘুরে একই কাজ বারবার করা। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ।